সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল আবার গতিবিদ্যার লাস্ট ক্লাস। আমরা গতিবিদ্যার 12তম ক্লাস। সাউন্ড হইতেছে, সাউন্ড প্রবলেম। ওকে ওকে ওকে, ওয়েট 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 ওয়েট, কি ব্যাপার? Sound- দেখো তো এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখো তো এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা ঠিক আছে। এখন ওকে ওকে, অডিও ইনপুট এখন ঠিক আছে। হ্যাঁ, তো এখন আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। তো আমরা আজকে গতিবিদ্যা অধ্যায়ের শেষ ক্লাস করব। তো আমরা আজকে প্রজেক্টাইল মোশনের কিছু ম্যাথ প্রবলেম সলভ করব এবং পড়ন্ত বস্তুর একটা টাইপের ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। ওকে, তো চলো আমরা শুরু করি। তো চলো শুরু করে দিই। তাহলে লিখে ফেলো, প্রথম কোশ্চেনটা লিখে ফেলো খুব সুন্দর করে। বলা হচ্ছে থেটা কোণে হেলানো একটি হেলানো তলের শীর্ষবিন্দু হতে অনুভূমিকের সমান্তরালে ইউ বেগে কোনো প্রাসকে নিক্ষেপ করলে দেখাও যে তা হেলানো তলের উপর 2u² / g tan θ sec θ দূরত্বে গিয়ে পতিত হবে। হেলানো তলের উপর নিক্ষেপ বিন্দু থেকে এত দূরত্বে গিয়ে পতিত হবে, এইটা আমাদের দেখাইতে হবে। তো চলো দেখি কিভাবে দেখানো যায়। দেখো একটা হেলানো তল, সেই হেলানো তলের কোণের মানটা হচ্ছে থিটা, এই যে এটা। এখন এই হেলানো তলের শীর্ষবিন্দু হতে, এইটা হচ্ছে হেলানো তলের শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু হতে দেখো অনুভূমিকের সমান্তরালে বলছে, হেলানো তলের সমান্তরালে না, অনুভূমিকের সমান্তরালে। তো এইটা তো অনুভূমিক রেখা, এই যে এটা। তাহলে এই অনুভূমিক রেখার সমান্তরালে ইউ বেগে একটা প্রাসকে ছোড়া হয়েছে। তাহলে ইউ বেগে যদি প্রাসটাকে ছোড়া হয় তাহলে প্রাসটা হেলানো তলের উপর গিয়ে কোথায় পড়বে? তাহলে দেখো তো এরকমভাবে প্রাসটা গিয়ে হেলানো তলের উপর এই বিন্দুতে গিয়ে পড়বে না? ধরো এই বিন্দুতে গিয়ে পড়লো, ঠিক আছে, অথবা এখানে গিয়েও পড়তে পারে, ঠিক আছে, এখানে গিয়েও পড়তে পারে, এখানে গিয়েও পড়তে পারে, যে কোনো জায়গায় আর কি পড়তে পারে। তো আমরা ধরে নিচ্ছি ধরো এই পয়েন্টে গিয়ে পড়ছে, এই যে এই পয়েন্টে গিয়ে পড়ছে। তো কত কোণে নিক্ষেপ করছি? অনুভূমিকের সাথে সমান্তরালে, তার মানে 0 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্লাস। বোঝা গেছে? তো আমাদের বলছে দেখাও যে নিক্ষেপ বিন্দু থেকে
হেলানো তলের উপর যে পয়েন্টে গিয়ে পড়বে সেই পয়েন্টের যে দূরত্বটা, এই যে দূরত্বটা এখান থেকে এই বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটা এস, সেই এস হবে 2u² / g ইন্টু ট্যান থেটা সেক থেটা। এটাই আমাদের দেখাইতে বলছে। আচ্ছা, যদি নিক্ষিপ্ত প্রাসটা এখান থেকে গিয়ে এখানে পড়ে, তাহলে দেখো অনুভূমিকভাবে সে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, আর উলম্বভাবে সে ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে অনুভূমিকভাবে এক্স পরিমাণ, উলম্বভাবে ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, আর এখান থেকে এই বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা সেটাই হচ্ছে অনুভূমিক দূরত্ব এক্স এবং উলম্ব দূরত্ব ওয়াই, এদের লব্ধি পিথাগোরাস। এই যে এইটা হচ্ছে আমাদের সরণ এস। তাহলে হেলানো তলের উপর নিক্ষেপ বিন্দু থেকে কত দূরত্ব অতিক্রম করে? সেটা কি এক্স? না। সেটা কি ওয়াই? না। তাহলে সেটা কত? সেটা হচ্ছে এস। তো আমরা এই এস এর মানটা বের করতে চাই। তো আগে তুমি একটু এক্স আর ওয়াইটা বের করো তো। তাহলে এক্স এর সূত্রটা তুমি কি লিখবা? দেখো, তোমার এই হেলানো তলটাল চিন্তা করার দরকারই নেই, তোমার হেলানো তল ভাবার দরকারই নেই। তুমি হেলানো তল বাদ দাও না, একটা প্রাসকে এখান থেকে অনুভূমিকের সমান্তরাল নিক্ষেপ করছো, প্রাসটা গিয়ে এখানে পড়ছে। তাহলে অনুভূমিক দূরত্ব এক্স, উলম্ব দূরত্ব ওয়াই, তুমি এক্স এবং ওয়াই বের করবা। তাহলে এক্স আর ওয়াই যদি আমি বের করি, এক্স এবং ওয়াইয়ের সূত্র, তাহলে এক্স ইকুয়াল টু ইউ কস থেটা কস 0 ইন্টু টি, দ্যাট মিনস ইউটি। ওকে, আর ওয়াই ইকুয়াল টু ইউ সাইন 0 0, ঠিক আছে, ইউ সাইন 0 0 মাইনাস হাফ জি টি স্কোয়ার, এবং ওয়াইয়ের আগেও তো একটা মাইনাস, এখান থেকে এখানে এসে পৌঁছাইছে। তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এটা তো নিচের দিকে, সো নিচের দিকে বলে ওয়াইয়ের আগেও মাইনাস। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। দেখো, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে তো মুখস্থ সূত্র, অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, তার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ইউটি এবং ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। আমাদের দেখাইতে বলছে এস সমান সমান কত। আচ্ছা, এস আমরা আনতেছি, তো তার আগে এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটু সম্পর্ক বানাইতো। এই যে এক্স ইকুয়াল টু ইউটি, তাহলে টি ইকুয়াল টু কত? এক্স ডিভাইডেড বাই ইউ। তাহলে আমরা তো চাইলে এখানে বসাইতে পারি, দেখো ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে টি মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2u স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই জি। ওকে, এইবার আসো, দেখো এইখানে এসে বস্তুটা পড়ছে, এইখানে এসে যদি বস্তুটা পড়ে, দেখো এই কোণটা থেটা হইলে ভাই এই কোণটাও থেটা। এইটা যদি এক্স হয় তাহলে এটা এক্স, এইটা যদি ওয়াই হয় তাহলে এতটুকু কিন্তু ওয়াই। তাহলে আমি যদি এই কোণের একটু ট্যান থেটা লিখি, ট্যান থেটা এটা ইকুয়াল টু কত? ট্যান থেটা এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স। আমাদের ভাই এস সমান সমান এইটা দেখাইতে হবে। তো দেখো 2u স্কোয়ার আনসি, জি আনসি, আমাদের ট্যান থেটা আনতে হবে, সেক থেটা আনতে হবে, আর এস সমান সমান এটা দেখাইতে হবে। তাহলে একটা কাজ করি, দেখো তো ট্যান থেটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? এক্স ট্যান থেটা, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থেটা। তো ওয়াইয়ের জায়গায় এটা বসাই, তো ওয়াইয়ের জায়গায় এটা বসাই, এক্স স্কোয়ার 2 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, ওয়াই মানে এক্স ট্যান থেটা। দেখো তাহলে এক্স দুটো এক্স একটা, কাটাকাটি করে এক্স একটা, 2u স্কোয়ার বাই জি ট্যান থেটা, দেখো প্রায় চলে আসছে 2u স্কোয়ার জি ট্যান থেটা। জাস্ট এখন সেক থেটা আনতে হবে, আর এস সমান সমান দেখাইতে হবে, এক্স না, আমাদের লাগবে এস সমান সমান কত? আমাদের কি লাগবে? এস সমান সমান কত? আচ্ছা, এইবার তাকাও, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে একটু কস থেটা সূত্রটা লিখো তো। কস থেটা, কোণের বিপরীতটা লম্ব, আর কোণের সাথে হয় ভূমি, আর এইটা হচ্ছে এস, হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে কস থেটা ইকুয়াল টু কোণের বিপরীতটা ওয়াই লম্ব, আর ভূমি হচ্ছে এক্স, তাহলে ভূমি বাই অতিভুজ এস। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু এস কস থেটা। বোঝা গেছে? আর কিছু বলতে হবে? হয়ে গেছে কিন্তু প্রমাণ। আর কিছু বলতে হবে? বলো। এক্স ইকুয়াল টু এস কস থেটা, এক্সের জায়গায় বসাও না, এটা যদি আমরা বসাই এক্সের জায়গায় এস কস থেটা 2u স্কোয়ার ডিভাইডেড বাই জি ট্যান থেটা। এইবার একটা কাজ করো, এই কস থেটাকে ওই পাশে নিয়ে যাও। কস থেটা যদি ওই পাশে চলে যায় তাহলে 1 বাই কস থেটা মানে সেক থেটা। তাহলে অতএব এস ইকুয়াল টু 2u স্কোয়ার ডিভাইডেড বাই জি ট্যান থেটা
1/cos θ মানে sec θ। এটাই আমাদের দেখাইতে বলছে শর্ট। বুঝতে পারছো? খুবই সহজ। কে ক্লিয়ার? ভাইয়া টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্বের ম্যাথ করাবেন না? হ্যাঁ করাবো, আজকে করাবো। ঠিক আছে, দেখো সুন্দর করে দেখো ম্যাথটা দেখো। তাহলে আমি আরেকবার একটু ছোট্ট করে রিপিট করি। অনুভূমিকে সমান্তরালে নিক্ষিপ্ত একটা প্রাস, অনুভূমিকে সমান্তরালে হেলানো তলের শীর্ষ থেকে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। তো হেলানো তলের শীর্ষ থেকে অনুভূমিকে সমান্তরালে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। আমাদের দেখাইতে হবে হেলানো তলের উপর যে বিন্দুতে গিয়ে পড়বে সেই বিন্দুর দূরত্ব, নিক্ষেপ বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্ব এস, এটা সমান সমান 2u² g 2u² ডিভাইডেড বাই g ইন্টু tan θ sec θ। তাহলে আমরা x সমান সমান কি জানি? x সমান সমান ইউটি, ইউ cos 0t, আর y সমান সমান হাফ gt স্কয়ার, অনুভূমিকে সমান্তরাল নিক্ষিপ্ত প্রাসের জন্য। ওকে, এবার আমরা কি করলাম? x এবং yটাকে একসাথে করলাম। আমরা এখান থেকে t সমান সমান x/u এটা এখানে বসাই দিলাম, x/u, তাহলে x² x স্কয়ার ইকুয়াল টু কত সেটা লিখে ফেললাম। তারপরে এই কোণটা যদি থেটা হয় তো এই কোণটাও তো থেটা, তাহলে tan θ ইকুয়াল টু y/x। এখানে এই যে আমাদের এই যে tan θ ইকুয়াল টু y/x, তাহলে y ইকুয়াল টু x tan θ। তো আমরা সেটাই লিখলাম আর কি। এই যে এখানে y আছে, y ইকুয়াল টু x tan θ লিখলাম। x² x কাটাকাটি করে একটা x, তাহলে x ইকুয়াল টু 2u² g tan θ। এইবার আসো এই কোণের cos θ নিলাম। cos θ ইকুয়াল টু কবরে ভূত আছে, ভূত হচ্ছে x আর আছে অতিভুজ s, তাহলে cos θ ইকুয়াল টু x/s, x ইকুয়াল টু কত? s cos θ। x এর জায়গায় s cos θ নিয়ে বসালাম। আমাদের লাগবে s কত, তাহলে cos θ ওই পাশে পাঠিয়ে দাও, 1/cos θ মানে sec θ, প্রমাণ হয়ে গেল, শেষ। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের জন্য জরুরি এগুলো, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই জরুরি। খুবই সুন্দর সুন্দর ম্যাথ, এগুলো কিন্তু তুমি বইতে খুঁজলে পাবা না। বুঝতে পারছো? এই কারণে খুব ভালো করে বুঝে নোট করে রাখো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা অনেকভাবে দেখানো যায়। ঠিক আছে, অনেকভাবে দেখানো যায়। আমার এইভাবে ভালো লাগছে, এইভাবে দেখাইছি। তুমি মনে করো যে এখান থেকে মনে করো যে এস ইকুয়াল টু √x²y², হ্যাঁ এটা দিয়েও হইতো, এক্স এর মান বসাইতা, ওয়াই এর মান বসাইতা, দেন হিসাব নিকাশ করতা, এটাই আসতো, কোনো ব্যাপার না, এটাই আসতো। ওকে, ক্লিয়ার? এইবার আসো 2 নম্বর। দেখো এটা একটা পিলার, এই পিলারের উচ্চতা, এখানে একটা পাখি বসে আছে, পিলারের মাথায় এখানে একটা পাখি বসে আছে। ঠিক আছে, এবার এই পাখিটাকে লক্ষ্য করে দুইজন শিকারী গুলি ছুটছে। এখান থেকে একজন শিকারী গুলি ছুটছে, আর মনে করো এইখান থেকে একজন শিকারী গুলি ছুটছে। পাখিটাকে লক্ষ্য করে এখান থেকে একজন শিকারী গুলি ছুটছে, আর ধরো এইখান থেকে একজন শিকারী গুলি ছুটছে। তো দুইজন শিকারী গুলি ছুটছে। তো এখান থেকে ছোড়া গুলিটা এইভাবে এই যে পাখির গায়ে এসে, এখান থেকে ছোড়া গুলিটা পাখির গায়ে এসে লাগছে, এখান থেকে ছোড়া গুলিটাও এই যে পাখির গায়ে এসে লাগছে। এই যে দুইটা গুলি এসে এখানে একই জায়গায় লাগছে, পাখির গায়ে লাগছে। এখন আমাদের বলতেছে যে এইখান থেকে যে গুলিটা ছোড়া হয়েছে সেই গুলিটার বেগ হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। সেই গুলিটার বেগ হচ্ছে 80 মিটার পার সেকেন্ড, অনুভূমিকের সাথে থেটা কোণে ছোড়া হয়েছে। আর এই গুলিটা ছোড়া হয়েছে 100 মিটার পার সেকেন্ড বেগে, 100 মিটার পার সেকেন্ড বেগে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে গুলিটা ছোড়া হয়েছে। তো বলা হচ্ছে দুইটা গুলি এসে এই পাখিকে আঘাত করে। তাহলে আমরা একটু বাংলা লিখি, গুলি দুইটি একই সাথে পাখিকে আঘাত করে, তাহলে এই মিনারের উচ্চতা নির্ণয় করো। মিনারের উচ্চতা কত সেটা নির্ণয় করো। তাহলে একটা মিনারের শীর্ষবিন্দুতে একটা পাখি বসে আছে, পাখিটাকে লক্ষ্য করে দুইজন শিকারী গুলি ছুটছে। একজন শিকারী 80 মিটার পার সেকেন্ড বেগে থেটা কোণে অনুভূমিকের সাথে, আরেকজন শিকারী 100 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে গুলি ছুটছে। বলা হচ্ছে দুইটা গুলি একই সাথে পাখির গায়ে লাগে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখন বের করতে হবে এই মিনারের উচ্চতাটা কত, ওয়াই কত, সেটা আমাদের বের করতে হবে। সেম টাইমে সেম উলম্ব দূরত্ব অতিক্রম, ইয়েস গুড। ঠিক আছে, সেম টাইমে সেম উলম্ব দূরত্ব অতিক্রম করছে। তো
তাহলে আসো হিসাব নিকাশ করি। দেখো এখান থেকে যে গুলিটা ছড়া হয়েছে সেই গুলিটা যদি পাখির গায়ে লাগে, ধরলাম পাখির গায়ে গুলি লাগলো টি সময়, এখান থেকে এসেও পাখির গায়ে গুলিটা লাগলো অবশ্যই একই সময় টি সময়, একই সময়ে একই উচ্চতা অতিক্রম করছে, একই সময়ে গিয়ে এইখানে গুলি দুইটা পৌঁছাইছে। ভবনের উচ্চতা কত? ভবনের উচ্চতা ওয়াই। তাহলে দেখো এই গুলিটার টি সময়ে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই, এই গুলিটারও টি সময়ে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই। উলম্ব অতিক্রান্ত দূরত্ব সেম, অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব কিন্তু সেম না। অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এটার জন্য এটা, আর অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এই গুলিটার জন্য এটা। তাহলে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব সেম না, কিন্তু উলম্ব অতিক্রান্ত দূরত্ব সেম। ওকে, তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই, এটাই তো আমরা বের করতে চাই। আচ্ছা তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু এই যে এটাকে আমরা বলি প্রথম গুলি, এটাকে আমরা বলি দ্বিতীয় গুলি। তাহলে প্রথম গুলির জন্য ওয়াই ইকুয়াল টু, ওয়াইয়ের সূত্র আমরা কি জানি? ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এটাই তো সূত্র, তাই না? তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু ইউ এর মান 80, সাইন থেটা, থেটার মান তো জানি না কত, সাইন থেটা, টি মাইনাস হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার। তো এটাকে আমরা বললাম সমীকরণ 1। এবার ঠিক একইভাবে দ্বিতীয় পৃষ্ঠার জন্য উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই, সূত্র ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার, ওয়াইয়ের সূত্র তো এটাই। তাহলে এই পৃষ্ঠাও তো টি সময় এখানে পৌঁছাইছে, তাহলে এই পৃষ্ঠারও টি সময়ে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু 100 সাইন থেটা নট, এটা 30 ডিগ্রি, টি মাইনাস হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে ওয়াই এর মানটা বের করতে বলছে। গুলি দুটি একই সাথে পাখিকে আঘাত করে, গুলি দুটি দাঁড়াও একই সাথে মনে হয় আঘাত করে না, দাঁড়াও আমি একটু শিওর হই না। একই সাথে মনে হয় আঘাত করে না, গুলি দুটি একই সাথে পাখির গায়ে আঘাত করে। হ্যাঁ একই সাথে আঘাত করে। ও হ্যাঁ হ্যাঁ একই সাথে আঘাত করে, সরি একই সাথে আঘাত করে, ঠিক আছে একই সাথে আঘাত করে, হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। তাহলে এবার 1 আর 2 নম্বর সমীকরণ থেকে পাই, সরি ওয়াই এর মানটাই যে মিনারের উচ্চতা বের করতে বলে নাই, বের করতে বলছে থেটার মান কত। হ্যাঁ একটু ঝামেলা তো হয়েছেই, বের করতে বলছে থেটার মান কত, যে অতএব তাহলে থেটাটা কত। সরি দেখো কোশ্চেনটা একটু ভুল ছিল, যে ওয়াই এর মানটা না থেটার মানটা বের করতে বলছে। তাহলে এবার আসো 1 আর 2 নম্বর সমীকরণ থেকে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই ওয়াই আর ওয়াই সেম। তাহলে ওয়াই সমান সমান ওয়াই, তার মানে 80 সাইন থেটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু 100 সাইন 30 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার কাটা। তাহলে আমাদের বের করতে হবে থেটা, 80 সাইন থেটা টি ইকুয়াল টু 100 সাইন 30 ডিগ্রি টি, টি টি কাটা, কি বের করতে হবে? থেটা। তাহলে সাইন থেটা ইকুয়াল টু সাইন 30 হচ্ছে 1/2 মানে 50, 50/80, অতএব থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স 5/8, সাইন ইনভার্স 5/8, সাইন ইনভার্স 5/8। তাহলে অতএব কোণের মানটা থেটা, এটা 38.682 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কোণের মান চাইছে, ওয়াই এর মান চাইনি, ঠিক আছে, কোণের মানটা চাইছে। ওকে, ওয়াই এর মান বের করা যাবে কিনা? ওয়াই এর মান বের করা যাবে না, ঠিক আছে, ওয়াই এর মানটা বের করা যাবে না, কারণ তুমি টি তো বের করতে পারছো না।
টি বের করতে পারছো না, সুতরাং ওয়াইয়ের মানটা বের করা যাবে না। ওয়াইয়ের মানটা বের করা যাইতো যদি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অথবা এখান থেকে এই পর্যন্ত দূরত্বের যে কোনো একটা দূরত্ব দেওয়া থাকতো, তাহলে আমরা ওয়াইয়ের মানটা বের করতে পারতাম। বুঝতে পারছো? তাহলে আমরা ওয়াইয়ের মানটা বের করতে পারতাম। দাদা আমরা কি কৌণিক জিনিসপাতিগুলো পড়বা, কিন্তু ওটা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে, ঠিক আছে? ওটা এই চ্যাপ্টারে আমরা পড়বো না, খুচরাভাবে পড়বো না। এই অধ্যায়ে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের কিছু জিনিস দিয়ে রাখছে, তো ওইটা একবারে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে গিয়ে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারে প্রাস পর্যন্তই শেষ, এই চ্যাপ্টারে অন্য জিনিস ঢোকানোর দরকার নেই, কারণ ওই জিনিসগুলা আবার গৌণিক গতির ওই বৃত্তাকার গতির ওই জিনিসগুলো আবার পড়তে হবে। তো এটা আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে পড়বো। ভাই আপনার আর্কাইভের ক্লাস স্লাইড ডাউন করার পারমিশন দেন প্লিজ। ক্লাস ডাউনলোড কি বুঝলাম না? আর্কাইভের ক্লাস স্লাইড ডাউনলোড করার পারমিশন না, ডাউনলোড করবা যদি থাকে ডাউনলোড করবা। দাদা আপনি আর এরপরে কোন চ্যাপ্টার নেবেন? এরপরে দেখি কোন চ্যাপ্টার নেওয়া যায়, ঠিক আছে? এরপরে দেখি কোন চ্যাপ্টার নেওয়া যায়। এবার আসো 3 নম্বর। তো চলো পড়াই ফিরি, অন্য কথা বাদ, পড়াই ফিরি। দেখো বলা হচ্ছে এই একটা বিল্ডিং, আচ্ছা আগে লিখে দিই কোশ্চেনটা। 20 মিটার উচ্চতার একটি ভবনের উপর থেকে, উচ্চতার একটি ভবনের উপর হতে 10√2 মিটার পার সেকেন্ড বেগে 10√2 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে একটা বল ছোড়া হয়, একই সাথে পাশের 30 মিটার উচ্চতার একটি ভবন হতে, 30 মিটার উচ্চতার একটি ভবন হতে অনুভূমিকভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে আরো একটি বল ছোড়া হয়। আরো একটি বল ছোড়া হয়। বলদ্বয় শূন্যে কোথাও মিলিত হলে ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? পড়ো, প্রশ্নটা পড়ো। দুটো বিল্ডিং, একটা বিল্ডিং এর উচ্চতা 20 মিটার, পাশের আর একটা বিল্ডিং এর উচ্চতা 30 মিটার। তো 20 মিটার যে উচ্চতার বিল্ডিংটা, সেটা থেকে 10√2 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে একটা বল ছোড়া হয়েছে। আর পাশে 30 মিটার উচ্চতার যে ভবনটা, সেটা থেকে আবার অনুভূমিকের সমান্তরালে 10 মিটার পার সেকেন্ড বেগে আরেকটা বল ছোড়া হয়েছে। এবার এই দুইটা বল এসে শূন্যে কোথাও মিলিত হয়। তো দুইটা বল এসে শূন্যে যদি পরস্পরের সাথে কোথাও মিলিত হয়, পরস্পরকে যদি দুইটা বল টাচ করে, তাহলে ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে বের করা। খুবই সুন্দর ম্যাথ। তো চলো এবার একটু চিত্র আঁকি। ম্যাথ তো এখানে বাংলা কথা লেখা আছে, সেই অনুযায়ী আমরা একটু চিত্র আঁকি। এটা হচ্ছে 20 মিটার উচ্চতার ভবনটা, আর পাশে এটা হচ্ছে 30 মিটার উচ্চতার ভবন। 30 মিটার উচ্চতার ভবনটা। এখন 20 মিটার উচ্চতার ভবন থেকে একটা বলকে ছোড়া হয়েছে এইভাবে, এই কত বেগে ছোড়া হয়েছে? 10√2। কত কোণে ছোড়া হয়েছে? 45 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। আর এখান থেকে আর একটা বলকে, সেটাকে অনুভূমিকভাবে ছোড়া হয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে। অনুভূমিকভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। তাহলে এটা অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো আসতে থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা এখান থেকে এখানে গেল, আর এটা অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো এখানে আসলো। আসার পরে দুইটা শূন্যে কোথাও মিলিত হয়, দুইটা প্রাস শূন্যে কোথাও মিলিত হয়। ধরো এই পয়েন্টে এসে পরস্পরকে টাচ করছে, পরস্পরের সাথে স্পর্শ করছে। তো যদি শূন্যে কোথাও মিলিত হয়,
তবে ভবনদ্বয়ের উচ্চতা নির্ণয় করো। ভাই সরি, ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা, এই যে এটাই হচ্ছে ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ধরো এক্স। তাহলে এই এক্স হচ্ছে দুইটা প্রাসের অনুভূমিক অতিক্রান্ত দূরত্বের যোগফল। দুইটা প্রাসের অনুভূমিক অতিক্রান্ত দূরত্বের যোগফল। এমন আবার কেউ ভাবো না যে ভাই এমনও তো হইতে পারে দুইটা বিল্ডিং থেকে এই 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 বলটাকে ছড়া হয়েছে এইদিকে, ওই বলটাকে ছড়া হয়েছে ওইদিকে। না, এরকম ভাববা না। এরকম হইলে তো দুইটা পরস্পরকে কিভাবে স্পর্শ করবে? দুইটা যদি শূন্যে পরস্পরকে স্পর্শ করে তার মানে অবশ্যই দুইটাকে পরস্পরের দিকেই ছড়া হয়েছে। বুঝতে পারছো? তুমি আবার উল্টা ভাবে না। উল্টা ভাবলে তো তখন পরস্পরকে স্পর্শ করবে কিভাবে? তখন তো ম্যাথের আর অস্তিত্বই থাকবে না। ঠিক আছে, অবশ্যই একই দিকে ছড়া হয়েছে, না হলে তো পরস্পরকে টাচ করবে কেমনে? তাহলে আমরা যদি দুইটা প্রাসের অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি তাহলে সেটাই হবে ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো, এটার জন্য অনুভূমিক দূরত্ব হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে x1, আর এটার জন্য অনুভূমিক দূরত্ব হচ্ছে এইটা, এই প্রাসটার জন্য। এই প্রাসটার জন্য অনুভূমিক দূরত্ব এইটা, এই যে এইটা, এটা মানেই তো এইটা একই জিনিস। তাহলে এই প্রাসের জন্য অনুভূমিক দূরত্ব এইটুকু, এটা হচ্ছে x2। এবার এই x1 এবং x2 এর যোগফলটাই হচ্ছে ভবনদ্বয়ের মধ্যবর্তী অনুভূমিক দূরত্ব x। এটাই আমাদের বের করতে বলছে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই বিল্ডিং থেকে এই বিল্ডিং 10 মিটার উঁচু, এটা 30 মিটার, এটা 20 মিটার। তাহলে এই বিল্ডিং এর এই যে দূরত্বটা, এই দূরত্বটা, এইটা হচ্ছে 10 মিটার। এই বিল্ডিং এর থেকে 10 মিটার উঁচু। তাহলে ধরলাম শূন্যে এই পয়েন্টে দুইটা প্রাস পরস্পরের সাথে মিলিত হয়েছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে, ধরো এই যে এই প্রাসটা এখান থেকে এখানে আসছে, ধরলাম কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটুকু হচ্ছে ওয়াই। তাহলে এইটুকু যদি ওয়াই হয় তাহলে এইটুকু কত? এইটুকু কত? এইটুকু হচ্ছে 10 মাইনাস ওয়াই। এইটুকু যদি ওয়াই ধরি তাহলে এইটুকু হচ্ছে 10 মাইনাস ওয়াই, 10 মাইনাস ওয়াই। তাহলে এবার খুব ভালো করে খেয়াল করো, দেখো এই যে এইটুকু, এইটুকু, এইটুকু হচ্ছে 10 মাইনাস ওয়াই। তো এই 10 মাইনাস ওয়াই হচ্ছে এই প্রাসের জন্য উলম্ব দূরত্ব। বুঝলা? ক্লিয়ার? আমি আরেকবার বলি, এটা 20 মিটার, এটা 30 মিটার। তাহলে এই বিল্ডিং থেকে এই বিল্ডিং 10 মিটার উঁচু। ওকে, এখন এই প্রাসটা এখান থেকে এখানে আসছে, এই প্রাসটা এখান থেকে এখানে আসছে। তাহলে এই প্রাসটা এখান থেকে যদি এখানে আসে তাহলে ধরলাম ওয়াই দূরত্ব অতিক্রম করছে, ওয়াই উলম্ব দূরত্ব নিচে নামছে। তাহলে এখান থেকে যদি এখানে পৌঁছাই তাহলে এতটুকু উপরে উঠছে। তাহলে এতটুকু কত? এইটুকু। আর এইটুকু হচ্ছে 10 মাইনাস ওয়াই। এবার তুমি সূত্র লিখো, সূত্র লিখলেই ম্যাথ শেষ। তাহলে আসো, এটা প্রথম প্রাস আর এটাকে নাম দিলাম দ্বিতীয়। তাহলে প্রথমটার জন্য যদি আমরা সূত্র লিখি, একবার এক্স এর সূত্র একবার ওয়াই এর সূত্র লিখবা। তাহলে প্রথমটার জন্য x1, এটা হচ্ছে ইউ কস থেটা নট টি, ইউ একবারে লিখবো 10√2 কস থেটা নট, কস 45 ডিগ্রি ইন্টু টাইম টি। আচ্ছা, দুটো প্রাসের ক্ষেত্রে কি টি আলাদা? দুটো প্রাসের ক্ষেত্রে কি টি আলাদা? না। এই দেখো, একই সাথে এটাকে যখন ছোড়া হয়েছে এটাকে তখনই ছোড়া হয়েছে। তাহলে এই প্রাসটা এখান থেকে এখানে আসতে যদি টি সময় লাগে, এই প্রাসটা এখান থেকে এখানে যাইতো টি সময়ই লাগছে। তাহলে টি সেম, টাইম সেম। ওকে, তাহলে x1 ইকুয়াল টু ইউ কস থেটা টি। তো ইউ এর মান 10√2 কস 45 ডিগ্রি ইন্টু টি। আর এই প্রাসের জন্য যদি উলম্ব অতিক্রান্ত দূরত্বের কথা বলি, এটা এখান থেকে এখানে গেছে, এইটা উলম্ব অতিক্রান্ত দূরত্ব, সেটা 10 মাইনাস ওয়াই। কোন দিকে? উপরের দিকে, এই যে এর এই বিন্দুর উপরের দিকে। তাহলে 10 মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু ইউ সাইন থেটা নট। তো ইউ এর মান 10√2 সাইন 45 ডিগ্রি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। জি এর আগে অলওয়েজ মাইনাস। এটা কোন দিকে ছড়াইছে? উপরের দিকে। ওকে, তাহলে প্লাস। এটা কোন দিকে? এই যে উপরের দিকে, নিক্ষেপ বিন্দুর উপরের দিকে। সামনে একটা প্লাস। তাহলে এটা হচ্ছে প্রথম প্রাসের জন্য আমরা লিখলাম। ঠিক একইভাবে এবার দ্বিতীয় প্রাসটার জন্য, এবার দ্বিতীয় প্রাসের জন্য, দ্বিতীয় প্রাসের জন্য দ্বিতীয় প্রাস হচ্ছে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, থেটা 0 ডিগ্রি। তাহলে এর জন্য যদি আমি লিখি x2, এই যে এইটুকু হচ্ছে x2, তাহলে x2 হবে ইউ cos 0, ইউ মানে 10, cos 0 1, ঠিক আছে, cos 0 1, তাহলে 10t। আর y ইকুয়াল টু এখান থেকে এখানে আসলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব y নিচের দিকে, তাহলে y ইকুয়াল টু 0 মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, আর এখানেও তো মাইনাস, তাহলে অতএব y ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, y ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এইবার আসো, দেখো এটার 1 নং বললাম, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই 10 মাইনাস ওয়াই, 10 মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু সাইন 45 মানে 1/√2, তাহলে 10√2 সাইন 45 1/√2 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে ওয়াই, ঠিক আছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে ওয়াই। তাহলে এবার মাইনাস ওয়াই দুই পাশ থেকে
বাতিল, √2 কাটা, তাহলে টি এর মান পাইলাম 1 সেকেন্ড। তাহলে তারা পরস্পরকে যদি স্পর্শ করে কয় সেকেন্ড পর পরস্পরকে স্পর্শ করবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর পরস্পরকে স্পর্শ করবে, বোঝা গেছে? আর আমার বলতে হবে ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চাইছে x, x = x1 + x2। তাহলে ভবনদ্বয়ের দূরত্ব, ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তো ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব x, এটা = x1 + x2। তাহলে x1 হচ্ছে 10√2 cos 45 ডিগ্রি ইন্টু টি, আর x2 হচ্ছে 10t, টি এর মান বসাবো 1। তাহলে 10√2 cos 45 1/√2, টি এর মান 1, 10 টি এর মান 1, √2 কাটা 10 10, তাহলে 20 মিটার ভবনদ্বয়ের মধ্যবর্তী অনুভূমিক দূরত্ব 20 মিটার। দাদা আগের ক্লাসগুলো লেকচার শিট দেন, সবগুলোরই লেকচার শিট দেওয়া আছে, একটু খুঁজলেই পেয়ে যাবা, একটু খুঁজলেই পেয়ে যাবা। ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চাইছে, তো ভবনদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব x, x = x1 + x2। তাহলে খুবই ভাবনা চিন্তার ম্যাথ। হ্যাঁ, একজন বলছে যে খুবই ভাবনা চিন্তার ম্যাথ। ইয়েস, খুবই ভাবনা চিন্তার ম্যাথ। রিপিট প্লিজ, রিপিট করা যাবে না। এই এত সহজ ম্যাথ রিপিট করে, এত সহজ ম্যাথ রিপিট করে? শোনো, যে কোনো ম্যাথ কি করবা, চিত্র এঁকে ফেলবা, চিত্র এঁকে এক্স এর সূত্র ওয়াই সূত্র লিখে ফেলবা, ম্যাথ এমনি হয়ে যাবে। তাই করছি, প্রথম প্রাসের জন্য এক্স এর সূত্র ওয়াই সূত্র লিখছি, দ্বিতীয় প্রাসটার জন্য এক্স এর সূত্র ওয়াই সূত্র লিখছি, তারপরে তো ম্যাথ এমনি হয়ে গেছে, আমার তো আর করা লাগে নাই, আমি তো আর করি না, এমনি ম্যাথ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এইবার আসো 3 নম্বর গেল। 4 বলা হচ্ছে কোন একটি বিন্দু হতে, কোন বিন্দু হতে নির্দিষ্ট সময় ব্যবধানে, নির্দিষ্ট সময় ব্যবধানে 100 মিটার/সেকেন্ড বেগে, 100 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে দুটি প্রাসকে ছোড়া হলো, দুটি প্রাসকে ছোড়া হলো। প্রাসদ্বয় শূন্যে পরস্পর মিলিত হলে, পরস্পর মিলিত হলে, প্রাসদ্বয় শূন্যে পরস্পর মিলিত হলে কত সময় ব্যবধানে, কত সময় ব্যবধানে প্রাস দুটিকে ছোড়া হয়েছিল, প্রাস দুটিকে ছোড়া হয়েছিল, কত সময় ব্যবধানে প্রাস দুটিকে ছোড়া হয়েছিল। ঠিক আছে, এই কোশ্চেন করছে দাদা। বুয়েটে কি আরো কঠিন ম্যাথ আছে? বুয়েটে সহজ ম্যাথ আছে, বুয়েটে বইয়ের ম্যাথ আছে। ঠিক আছে, এগুলাই আরো কঠিন। কয়টা প্রাস? 2টা। কোথা থেকে ছোড়া হয়েছে? একই বিন্দু থেকে। কত বেগে? একই বেগে, 100 মিটার/সেকেন্ড বেগে। একই সাথে না, একটার কিছুক্ষণ পরে আরেকটাকে, একটা সময় গ্যাপ দিয়ে, একটা সময় ব্যবধানে ছোড়া হয়েছে। একই কোণে না, 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। কিন্তু দুইটা প্রাস ছোড়ার পরে শূন্যে গিয়ে একটার সাথে আরেকটা মিলিত হয়েছে, শূন্যে একটা আরেকটাকে স্পর্শ করছে। তাহলে যদি স্পর্শ করে তাহলে কত সময় ব্যবধানে প্রাস দুইটাকে ছোড়া হয়েছিল, এই যে টাইম গ্যাপটা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আগে চিত্র আঁকি, একটু বুঝি ব্যাপারটা কি, ঘটনাটা কি। এখান থেকে 30 ডিগ্রি কোণে একটা প্রাসকে ছোড়া হয়েছে। তো 30 ডিগ্রি কোণে যে প্রাসটা ছোড়া হবে, ধরো যে প্রাসটাকে এইভাবে ছোড়া হলো 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে প্রাসটাকে ছোড়া হয়েছে। আরেকটা প্রাসকে ছোড়া হয়েছে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, তাহলে একটু উপরে ছোড়া হয়েছে 60 ডিগ্রি কোণে। তো দুইটা প্রাস গিয়ে শূন্যে মিলিত হয়েছে কোথাও, এই যে এভাবে ছোড়া হয়েছে। তাহলে এই যে এই প্রাসটা গিয়ে এইটাকে টাচ করছে, এই প্রাসটা গিয়ে এটাকে এই যে শূন্যে এখানে গিয়ে টাচ করছে, তাহলে দুইটা প্রাস এখানে এসে টাচ করছে। এখন অনেকে বলতে পারে এটা হতে পারে, কেন পারে না? অবশ্যই পারে। ধরো তুমি প্রথমে ছুটছো হচ্ছে এই যে 60 ডিগ্রি কোণে, এটাকে তুমি প্রথমে ছুটছো 60 ডিগ্রি কোণে, কত বেগে, কত বেগে, ইউ কত বেগ, 100 মিটার/সেকেন্ড বেগে, 100 মিটার/সেকেন্ড বেগে ছুটছো 60 ডিগ্রি কোণে। তাহলে ওটা তো অনেক উপরে উঠে আসতে হবে। এবার তার কিছুক্ষণ সময় পরে, ঠিক আছে,
কিছুক্ষণ সময় পরে, কয়েক সেকেন্ড পরে তুমি আরেকটাকে ছুটছো, 100 মিটার পার সেকেন্ড বেগে, 100 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু এটাকে ছুটছো কত কোণে? 30 ডিগ্রি কোণে। ভাই সেটা তো আর উপরে উঠবে না, অত বেশি উপরে উঠবে না তো। তাহলে এটা উপর থেকে আসবে, তো উপর থেকে আসতে ওর একটু বেশি সময় লাগবে, আর এটা নিচের দিক থেকে যাবে, তো এর একটু কম সময় লাগবে। গিয়ে তো দুইটা পরস্পর স্পর্শ করতেই পারে, সম্ভাবনা তো আছেই। কি কথা বুঝছো? সম্ভাবনা কি আছে না, যে তারা দুইটা পরস্পর স্পর্শ করতে পারে না? পারে। ঠিক ক্লিয়ার? তাহলে দেখো, একটু তাকাও, বোর্ডে দেখো, এই একটা এখান থেকে একটা প্লাসকে ছড়া হচ্ছে, এটা উপর থেকে আসতেছে এভাবে, আর আবার সাথে সাথে ওটাকে ছোড়ার কিছুক্ষণ পরে আরেকটা প্লাসকে ছোড়া হয়েছে, সেটা নিচ দিয়ে যাচ্ছে, গিয়ে এই একটা উপর দিয়ে আসলো, একটা নিচ দিয়ে আসলো, এসে দুইটা এখানে পরস্পরের সাথে স্পর্শ করছে। তো করতে পারে না? অবশ্যই পারে। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে কত সময় ব্যবধানে প্লাস দুইটাকে ছোড়া হয়েছে, অর্থাৎ একটাকে ছোড়ার কতক্ষণ পরে আরেকটাকে ছোড়া হয়েছে। তাহলে ধরো এটাকে ছোড়া হয়েছে টি1 সময়, আর এটাকে ছোড়া হয়েছে টি2 সময়। আচ্ছা, দুইটা প্লাসের কি সেম? দুইটা প্লাসের আদিবেগ সেম। কোন আলাদা? আদিবেগ সেম, আর কি সেম? যদি তারা পরস্পরে এই পয়েন্টে গিয়ে পৌঁছায়, এটা টি1 সময়ে, এটা টি2 সময়ে, যদি এখানে গিয়ে পৌঁছায়, তাহলে দুইটা প্লাসের ক্ষেত্রে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই এবং অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, এটা তো দুইটা প্লাসের জন্যই সেম। বল, তাহলে দুইটা প্লাসের জন্য ওয়াই সেম না? এবং দুইটা প্লাসের জন্য এক্সটা সেম না? ওয়াইও সেম, এক্সও সেম। দুইটা প্লাসের জন্য এক্সের সূত্র লিখে ফেলো, দুইটা প্লাসের জন্য ওয়াইয়ের সূত্র লিখে ফেলো, ম্যাথ এমনি হয়ে যাবে। এই তো কাজ। দুইটা প্লাসের জন্য এক্সের সূত্র, দুইটা প্লাসের জন্য ওয়াইয়ের সূত্র লিখে ফেলবা, তাহলে এমনিই হয়ে যাবে। তাহলে আসো, প্রথম প্লাস দ্বিতীয় প্লাস। ঠিক আছে, উপরেরটা ধরো প্রথম, এই যে টি1 প্রথম, তাহলে প্রথম প্লাস তার x1 বা এক্স, এটা সমান সমান দ্বিতীয় প্লাস তার এক্স, সেম তো। তাহলে এক্স এর সূত্র আমরা কি জানি? এক্স ইকুয়াল টু ইউ কস থেটা টি। আসো, তাহলে প্রথমটার জন্য 100 কস 60 ডিগ্রি টি1, আর দ্বিতীয়টার জন্য 100 কস 30 ডিগ্রি টি2, কস 30 ডিগ্রি টি2, 100 কাটা, কস 30 মানে 1/2, 1/2 টি1, কস 30 মানে √3/2 টি2, 2 কাটা। তাহলে টি1 হচ্ছে √3 টি2। তো টি1 টি2 এর একটা সম্পর্ক আমি পাইলাম। এবার ওয়াই তো সেম, দুইটা প্লাসের ওয়াই সেম, তাহলে ওয়াই থেকে দেখি কি পাওয়া যায়। তাহলে প্রথম প্লাসের ওয়াই এবং দ্বিতীয় প্লাসের ওয়াই তো সেম। দুইটার ওয়াই যদি সেম হয়, ওয়াইয়ের সূত্র আমরা কি জানি? ইউ সাইন থেটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে প্রথম প্লাসের 100 সাইন 60 ডিগ্রি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা টি1, হাফ জি টি1 স্কোয়ার। তারপরে দ্বিতীয় প্লাসের জন্য 100 সাইন 30 ডিগ্রি টি2 মাইনাস হাফ জি বাই টি2 স্কোয়ার। এবার হাফ জি টি1 স্কোয়ার, হাফ জি টি2 স্কোয়ার কাটা না, খবরদার, এটা টি1 এটা টি2, এই দুইটা বাদ যাবে না। ঠিক আছে, 100 এবার কাটা যাবে না, কারণ এবার এইটা তো আছেই, তাহলে এবার কিন্তু এগুলো কাটাকাটি যাবে না। তাহলে এইবার কি করা যায়? এবার একটা কাজ করি, টি1 টি2, তো একটা কাজ করি, আমরা একটা নিয়ে আসি, একটা আননোন কোয়ান্টিটি বানাই ফেলি। এখানে টি1 আছে, টি2কে টি1 বানাই ফেলি, টি2কে টি1 বানাই ফেলি, অথবা টি1কে টি2 বানাই ফেলি। তাহলে দেখো এখানে 100 সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে √3/2 টি1 মানে √3 টি2, তাহলে √3 টি2 মাইনাস হাফ জি মানে 4.9, হাফ জি মানে 4.9 টি1 স্কোয়ার টি1 মানে √3 টি2 তার স্কোয়ার, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে 50 টি2 মাইনাস 4.9 টি2 স্কোয়ার। দেখো এখন সব টি2 হয়ে গেছে, দেখো টি1 আর নাই, তো এখান থেকে তুমি টি2 এর মানটা বের করতে পারবে না। আর এর সূত্রে টাইম নাই, তাই হবে না ওই ফর্মুলা, আর তো হবে না ভাই, আর তো সেম না, তুমি তো তাহলে আরই চিনলা না। তুমি যদি বলো যে এটা আর, তার তো হবে না, আর তো এইটা, এই যে এই প্রাস এখানে এসে পড়বে, এই প্রাস এখানে এসে পড়বে, তাহলে এটার জন্য আর এটা, এটার জন্য আর এটা, আর তো আলাদা। আর তো অনুভূমিক পাল্লা হচ্ছে নিক্ষেপ তলে আসতে অনুভূমিকভাবে যে দূরত্ব, তাহলে এটা অনুভূমিক পাল্লা তো না, এটা এক্স। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে টি2 এর মানটা বের করি। আসো, এখান থেকে টি2 এর মানটা বের করি। তাহলে ক্যালকুলেটর √3 3
তাহলে 50 গুণ 3 150 T2 মাইনাস 4.9 ইন্টু 3 4.9 ইন্টু 3 14.7 T2 স্কোয়ার 50 T2 মাইনাস 4.9 T2 স্কোয়ার। তাহলে T2 গুলাকে এক পাশে নিয়ে যাই, এটাকে এক পাশে নিয়ে গেলে 14.7 বিয়োগ 4.9, তাহলে ভাই 9.8 T2 স্কোয়ার। 50টিকে এ পাশে নিয়ে আসলে 100T 100 T2। তাহলে এবার দেখো T2 একটা কেটে দাও। অনেকে বলতে ভাই T2 কমন নেন, ওই যে T2 কমন নিলে এই পয়েন্ট মিন করে যে তারা পরস্পর একসাথে ছিল, এই পয়েন্টে একেবারে T0-তে ছিল, ঠিক আছে, T0-তে ছিল। কিন্তু আমরা চাই কতক্ষণ পর তারা আবার ওয়াই সেম, সেটা আমরা চাই। তো এই কারণে T2 একটা কেটে দাও। তাহলে T2 = 100/9.8, তাহলে 100 ভাগ 9.8, এখান থেকে 10.204, এটা হচ্ছে T2। তাহলে আমি যদি T2 এটা পাই তাহলে T1 পাবো এখান থেকে, অতএব T1 √3 T2। তাহলে অ্যান্সার গুণ √3, তাহলে 17.673 এত সেকেন্ড। তাহলে সময় ব্যবধান একটা ছোড়ার কতক্ষণ পর আর একটাকে ছোড়া হয়েছে, তাহলে সেই সময় ব্যবধান T1 মাইনাস T2। তাহলে এখন বিয়োগ করি, অ্যান্সার -10.204, তাহলে 7.469 এত সেকেন্ড। এইটাই হচ্ছে সময় গ্যাপ, একটা ছোড়ার এতক্ষণ পর বাকিটাকে ছোড়া হয়েছে। বুঝতে পারছো? সহজ কিন্তু। ঠিক আছে। ও আচ্ছা, একজন বলতেছে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি হলে অনুভূমিক পাল্লা সমান হবে। 30 ডিগ্রি আর 60 ডিগ্রি হলে অনুভূমিক পাল্লা অবশ্যই সমান হবে। ঠিক আছে, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি হলে অনুভূমিক পাল্লা অবশ্যই সমান হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আমার অনুভূমিক পাল্লা নিয়ে তো কাজ না। হ্যাঁ, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি, হ্যাঁ এটার অনুভূমিক পাল্লা, হ্যাঁ দুইটা একই জায়গায় পড়বে, দুইটা একই জায়গায় এসে পড়বে, তো অনুভূমিক পাল্লা সমান হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু কথা হচ্ছে দুইটাকে তো একই সাথে ছোড়া হয়নি, একটাকে ছোড়ার কিছুক্ষণ বাদে আরেকটাকে ছোড়া হয়েছে। বুঝতে পারছো? একটাকে ছোড়ার কিছুক্ষণ বাদে আরেকটাকে ছোড়া হয়েছে। এই ওকে, ক্লিয়ার? ওকে, গেল এটা। এবার আসো কত নম্বর গেল এটা? 4, 5। একই বিন্দু হতে একই বিন্দু হতে একই বিন্দু হতে একই সাথে একই সাথে একই বিন্দু হতে একই সাথে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে দুটি প্রাসকে ছোড়া হলো। দুটি প্রাসকে ছোড়া হলো, এদের মধ্যে একটি কোনো একটি খুঁটির পাদদেশে এবং অপরটি একই সাথে খুঁটির শীর্ষে আঘাত করে। শীর্ষে আঘাত করে। নিক্ষেপ বিন্দু হতে খুঁটির শীর্ষ সংযোগকারী রেখা অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করবে?
অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করবে। সুন্দর একটা ম্যাথ, কত কোণ তৈরি করবে। আগে প্রশ্নটা পড়ো, দেখো কি বুঝো, প্রশ্নটা পড়ে কি বুঝো। একই বিন্দু থেকে দুইটা প্রাসকে ছড়া হয়েছে, তো একই সাথে ছড়া হয়েছে, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি কোণে ছড়া হয়েছে। তো কোণে ছড়া হলে এদের একটি কোনো একটা খুঁটির পাদবিন্দুতে, অপরটি খুঁটির শীর্ষবিন্দুতে একই সাথে আঘাত করে। তাহলে ওই খুঁটিটা নিক্ষেপ বিন্দুর সাথে যে সংযোগকারী সরল রেখা তৈরি করে, সেই সরল রেখা অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করবে। কি বলছে না বলছে, গরুর রচনা, হ্যাঁ একজন লিখছে গরুর রচনা। এবার আসো চিত্র আঁকি, দেখো চিত্র আঁকলে কত সহজ হয়ে যাবে। মনে করো এই হচ্ছে একটা খুঁটি, বুঝছো, এই একটা খুঁটি, এই যে এটা একটা খুঁটি। এই তুমি এই পয়েন্ট থেকে দুইটা প্রাসকে ছুটছো, ধরো দুইজন, তুমি আর তোমার বন্ধু, ঠিক আছে, তোমরা দুইজন রেডি 1 2 3 বলে একটা বস্তু ছুড়ে দিছো। তুমি একটা ছুটছো, তোমার বন্ধু একটা ছুটছে। তুমি ছুটছো 30 ডিগ্রি কোণে, তোমারটা গিয়ে পড়ছে ভবনের পাদবিন্দুতে, ভবনের পাদবিন্দুতে গিয়ে পড়ছে। আর তোমার বন্ধু ছুটছে 60 ডিগ্রি কোণে, তারটা গিয়ে ভবনের শীর্ষে আঘাত করছে। একই সাথে গিয়ে শীর্ষে আঘাত করছে, এরটা গিয়ে আঘাত করছে কোথায়, শীর্ষে। এই তাহলে এখান থেকে প্রাসটাকে ছড়া হয়েছে, একটাকে 30 ডিগ্রি একটাকে 60 ডিগ্রি কোণে ছড়া হয়েছে। দুইটা প্রাস গিয়ে একটা ভবনের পাদবিন্দুতে আর একটা ভবনের শীর্ষবিন্দুতে আঘাত করছে একই সময়ে। তো এটা যদি টি সময়ে পৌঁছায়, এটাও টি সময়ে পৌঁছাইছে। এখন আমাদের কি বের করতে হবে, দেখো বোর্ডে দেখাও, লিখবো না আগে। আমাদের বের করতে হবে নিক্ষেপ বিন্দু এবং শীর্ষ, খুঁটির শীর্ষ সংযোগকারী যে রেখাটা আছে, সেইটা অনুভূমিক রেখার সাথে কত কোণ তৈরি করে, এটা আমাদের বের করতে হবে। কি আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে, কত কোণ তৈরি করে। আচ্ছা এইটা আগে আমরা আপাতত সরাই দিই, আচ্ছা দুইটা প্রাসকে ছড়া হয়েছে কি একই বেগে? বলো তো, দুইটা প্রাসকে কি ছড়া হয়েছে একই বেগে? না, একই বেগে ছড়া হয়নি। একই বেগে ছড়া হইলে কোনোদিন তারা এই ভবনের একই সাথে পাদবিন্দু একই সাথে শীর্ষবিন্দুতে আঘাত করে না। তাহলে দুইটার বেগ আলাদা আলাদা। তাহলে একটার বেগ u1 ধরলে আর আমার আরেকটা বেগ ধরলাম u2। তাহলে ধরো এটার বেগ ধরলাম u1, এটার বেগ ধরলাম u2, এই যে দুইটা আলাদা আলাদা বেগ। আচ্ছা বলো, দুইটা প্রাসের ক্ষেত্রে কি সেম কি? দুইটা প্রাসের জন্য সেমটা কি বলো, সেম কি? দুইটা প্রাসের ক্ষেত্রে সেম হচ্ছে x, না y সেম না। যারা বলতেছে y তারা ভুল বলতেছে, y সেম না। এইখান থেকে এখানে গিয়ে পড়লে x এইটা, এখান থেকে যদি এখানে পৌঁছাই তাহলে x এইটা, কিন্তু এখান থেকে এখানে গিয়ে পড়লে y 0, আর এখান থেকে এখানে গিয়ে পড়লে y হচ্ছে ভবনের বা খুঁটির উচ্চতা। তাহলে y আলাদা, তাহলে তাদের t সেম এবং x সেম। তাহলে এই জিনিসটাই বুঝতে হবে, এইটুকু বুঝলেই কাজ শেষ। t সেম এবং x সেম। তাহলে আসো এবার আমরা সূত্র লিখে ফেলি, সূত্র লিখলে ম্যাথ হয়ে যাবে। তাহলে আমরা ধরো এই 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসটাকে বললাম প্রথম প্রাস, 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসটাকে বললাম দ্বিতীয় প্রাস। তাহলে আসো প্রথম প্রাসটার জন্য ভাই, প্রথম প্রাসটার জন্য x এখান থেকে এই পর্যন্ত এই যে দূরত্ব x, তাহলে x হচ্ছে u cos, তাহলে u1 cos 30 ডিগ্রি t, আর y তো 0, y কত, y হচ্ছে 0, তাহলে y সমান সমান 0। এটা সমান সমান u1 sin 30 ডিগ্রি t মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, ওয়াইয়ের মানটা তো 0। ঠিক আছে, এই প্রাসের জন্য ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা 0, তো এটা বসাইলাম। এটা হচ্ছে প্রথম প্রাসের জন্য। এবার আসো দ্বিতীয় প্রাসটার জন্য এখান থেকে এখানে যদি পড়ে তাহলে x সেম, এখান থেকে এখানে যদি পড়ে তাহলে x সেম, x কিন্তু এইটুকু, দেখো দুইটা প্রাসের x সেম। তাহলে দ্বিতীয় প্রাসের জন্য x হচ্ছে u2 cos 60 ডিগ্রি ইন্টু কত, t, আর y সমান সমান, y হচ্ছে এই যে ভবনের উচ্চতাটা y, আর y সমান সমান u2 sin 60 ডিগ্রি t মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা আমাদের দেখাইতে বলছে এই খুঁটিটা নিক্ষেপ বিন্দুর সাথে যে কোণটা তৈরি করে সেই কোণটা কত, এটা আমাদের মানে নির্ণয় করতে বলছে, দেখাইতে বলে নাই,
নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো একটু খেয়াল করে, আমি একটু আলাদা করে একটু চিত্র আঁকি। এটা হচ্ছে খুঁটিটা, এটা হচ্ছে খুঁটিটা। তাহলে খুঁটিটা যে কোণ তৈরি করে এই কোণটাকে বললাম থেটা। ঠিক আছে, খুঁটিটা যে কোণ তৈরি করে এই কোণটাকে আমরা বললাম থেটা। থেটা না বলে আলফা বললাম, আলফা। তাহলে এটা এক্স আর এটা ওয়াই। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এই যে ওয়াই, এটা ওয়াই, এটা এক্স, আর এই কোণটা হচ্ছে আলফা আর কি, এই কোণটা আলফা। তো এখানে লিখলাম না কারণ বেশি ঘিজিমিজি হয়ে যাবে। তো আমরা যদি এই কোণটা বের করতে চাই তাহলে তো ট্যান আলফা, ট্যান আলফা। তো ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই এক্স। ট্যান আলফা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে ওয়াইয়ের মান তো এটা, এই যে ওয়াই। ইউ টু কেউ লিখবে না এখন, সাইন 60 ডিগ্রি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এক্সের মান এটা, এক্সের মান এটা, এক্স তো একই। ঠিক আছে, এক্সের মান তুমি যেটা লিখো এক্স তো একই। তাহলে এক্সের মান যদি এইটা লিখো, এইটা যদি লিখো তাহলে কাটাকাটি হবে। দেখো আমি এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই যে কাটাকাটি করবো ইউ টু ইউ ওয়ান তো আর কাটাকাটি হবে না, কিন্তু ইউ টু কাটাকাটি হবে। তাহলে এক্স এইটা লিখলাম যে ইউ টু কস 60 ডিগ্রি টি। আচ্ছা যদি ভাগ হয় তাহলে ইউ টু কাটাকাটি, সাইন 30 সাইন 60 কস 60, টি আর টি কাটাকাটি, তাহলে সাইন বাই কস মানে ট্যান, তাহলে ট্যান 60 ডিগ্রি মাইনাস এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে উপরে জি টি স্কোয়ার আর নিচে চলে আসলো 2u2 কস 60 ডিগ্রি মানে 1/2 ইন্টু টি। ঠিক আছে, তাহলে 2 কাটাকাটি, উপরে টি দুটো নিচে টি একটা, তাহলে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে √3 মাইনাস উপরে জি টি আর নিচে জাস্ট টু কাটাকাটি টি স্কোয়ার আর টি। তাহলে আমাদের এখান থেকে কোণের মান বের করতে হবে। এইবার বলো, আমি অনেক দূর আগাইছি, এখন কি করতে পারি বলো? অনেক দূর আগাইছি, আমি কি করতে পারি এখন? ভাবো, এখন একটা ভাবনা চিন্তা করো কি করা যায়। এই ইউ টু নিচে এই যে ইউ2 এবং এই যে টি, এদেরকে কিছু একটা কাহিনী টাহিনী করতে হবে, বুঝতে পারছো? তাহলে কি কাহিনী করা যায় বলো দেখি। আমরা এক্স সমান সমান এটা জানি না, আমরা এক্স সমান সমান এটা জানি না। তাহলে এইটাকে 1 নং সমীকরণ, এটাকে যদি বলি 2 নং সমীকরণ, তাহলে এদের মধ্যে থেকে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে কেউ লেগে লিখবা না, হ্যাঁ, কেউ আগে লিখবা না, দেখি কিছু পাওয়া যায় কিনা। 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে u1 cos 30 ডিগ্রি টি মাইনাস u2 cos 60 ডিগ্রি টি। তাহলে টি আর টি কাটাকাটি গেল, টি আর টি কাটাকাটি গেল, cos 30 মানে √3/2 আর cos 60 মানে 1/2। তাহলে 2 কাটাকাটি গেল, অতএব u2 হচ্ছে √3u1। লাভ তো হইল না, কোনো লাভ তো হইল না, আমার তো লাগবে টি আর ইউ টু। তো ইউ2 ইকুয়াল টু যদি আমি লিখি √3u1, লাভ তো নেই, কোনো লাভ নেই। আচ্ছা তাহলে এইটা দিয়ে কোনো লাভ হইল না। আচ্ছা এই লাইনটা দিয়ে কোনো লাভ হয় কিনা দেখি তো, এখান থেকে টি পাওয়া যায় কিনা। তা আমাদের ওয়াই সমান সমান কী ছিল? 0, আর 0 ইকুয়াল টু এটা u1 সাইন 30 ডিগ্রি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো u1 সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে 1/2 টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে টি কমন নাও, টি কমন নিলাম, তাহলে টি কমন নিলে u1/2 মাইনাস হাফ জি টি ইকুয়াল 0। তাহলে অতএব টি ইকুয়াল টু 0, উড্ডয়নকালের সূত্র লিখতেছে আর কি। ঠিক আছে, একবারে উড্ডয়নকালের সূত্র বসাই দিলেই হয়ে যেত, একবারে উড্ডয়নকালের সূত্র। এখান থেকে এখানে আসতে সময়, এই যে ওয়াই সমান সমান 0, এখান থেকে এখানে এসে পড়লে ওয়াই সমান সমান কত? 0। তো ওয়াই 0 বসাই এখান থেকে টি বের করবো, তো এটা তো উড্ডয়নকালের সূত্র, তো সেটাই এখান থেকে আসতেছে আর কি। তাহলে টি জিরো হচ্ছে এখান থেকে যে নিক্ষেপ করব, নিক্ষেপকালীন সময় টি0, এখানে গিয়ে পড়লে টি কত সেইটা টি আমরা এখান থেকে বের করতেছি। তাহলে টি ইকুয়াল টু কত পাওয়া যায়? টি ইকুয়াল টু হাফ জি টি
এটা ইকুয়াল টু u1/2, তাহলে 2 2 কাটো, তাহলে t ইকুয়াল টু u1/g, t ইকুয়াল টু u1/g। আর এই u1 মানে হচ্ছে t ইকুয়াল টু u1/g, ওকে। আর u1 মানে হচ্ছে u2/√3, হ্যাঁ u1 মানে হচ্ছে u2/√3g, ঠিক আছে। জায়গা কম হয়ে গেছে বোর্ডে, তাহলে এই মানটা যদি এবার এখানে বসাই, এবার যদি এই মানটা নিয়ে এখানে বসাই, ঠিক আছে, জায়গা কম হয়ে গেছে বুঝছো বোর্ডে, কই যে কি লিখবো খুঁজে পাচ্ছি না, এবার অপর পৃষ্ঠায় গেলেও ঝামেলা। তাহলে √3 মাইনাস জি টি ডিভাইডেড বাই, আচ্ছা টি বসাই, টি u2 √3g ডিভাইডেড বাই u2। তাহলে ভাই u2 কাটা, জি কাটা, u2 কাটা, তাহলে √3 মাইনাস 1/√3। তাহলে এইবার এখান থেকে বের করো tan আলফা ইকুয়াল টু √3 মাইনাস 1/√3, তাহলে 2/√3। তাহলে অতএব আলফা ইকুয়াল টু tan ইনভার্স 2/√3, 2/√3, 49.106 ডিগ্রি। এই এটা হচ্ছে কোণ 49.106 ডিগ্রি। এই নিচে দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে বলো। এই যে এই কাজটা যে আমরা করছি না, এই কাজটা তোমার যদি মনে করো এটা করতে ভালো না লাগে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি উড্ডয়নকাল লিখতে পারো, যে এখান থেকে এখানে পড়লে উড্ডয়নকাল, তাহলে উড্ডয়নকাল হচ্ছে বড় হাতের টি, সেই বড় হাতের টিটাই হচ্ছে টি। এটা ইকুয়াল টু উড্ডয়নকালের সূত্র কি, 2u sin থিটা, তাহলে 2u1 এটার জন্য u1 sin থিটা sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি। তাহলে sin 30 ডিগ্রি মানে √3/2, তাহলে u1/g, তারপরে 2 sin 30 ডিগ্রি √3/2, তাহলে 2 2 কাটাকাটি, এই যে √3 u1/g। তো সেটাই আমরা বসাইছি আর কি, এই যে এখানে এই যে বসাইছি, মানটা নিয়ে বসাইছি, বুঝলা? বুঝতে পারছো? এই যে u1 মানে u2/√3, টু u1 sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি। তাহলে sin 30 ডিগ্রি মানে √3/2, sin 30 ডিগ্রি মানে তো হাফ, সরি 2u1 sin 30 ডিগ্রি মানে তো 1/2 জি। তাহলে 2 2 কাটাকাটি, u1/g, আর u1 মানে u2/√3g। তাহলে এই যে এটাই আমরা বসাইছি, যে এখানে u2/√3g এটা নিয়ে বসাইছি। কি বোঝা গেছে? ক্লিয়ার? তো এই হচ্ছে কাহিনী, একটু হিসাব নিকাশ করতে হবে আর কি, আর কিছুই না, একটু হিসাব নিকাশ করতে হবে, বুদ্ধি খাটায় হিসাব নিকাশ করতে হবে। তো এইবার আসো আরেকটা সুন্দর ম্যাথ করব। 5 6 দেখো, একটা হেলানো তল আছে, এটা হচ্ছে একটা হেলানো তল। এই হেলানো তলের উপর এখান থেকে একটা প্রাসকে ফেলানো হয়েছে, u0 জাস্ট ফেলে দেওয়া হয়েছে, আদিবেগ 0। তো আদিবেগ 0 দিয়ে ফেলে দেওয়া হয়েছে, বলা হচ্ছে প্রাসটা এখান থেকে এই হেলানো তলের উপর গিয়ে পড়ে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হয়ে যায়। তাহলে প্রাসটি হেলানো তলের উপর পড়ে অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত হয়, ঠিক আছে, অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত হয়। বড় এইচ এবং ছোট এইচ এর সম্পর্ক কি হলে ভূমিতে পড়তে মোট সময়
মোট সময় সর্বোচ্চ হবে, ভূমিতে পড়তে মোট সময় সর্বোচ্চ হবে। ওকে, হেলানো তলের দুইবার লিখছি, সরি। তাহলে শোনো কি বলতেছে, এই যে হেলানো তলের উপর এখান থেকে ফেলা হয়েছে, এখান থেকে যেখানে ফেলা হয়েছে এই দূরত্বটা হচ্ছে এইচ, এই দূরত্বটা হচ্ছে এইচ ফেলা হয়েছে। এখানে পড়ার পরে এটা অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হয়ে যায়, অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত হয়, এই যেভাবে এভাবে অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত হয়ে গিয়ে ভূমিতে পড়ে। ঠিক আছে, এভাবে নিক্ষিপ্ত হয়ে গিয়ে ভূমিতে পড়ে, ভূমিতে এখানে গিয়ে পড়ে। তাহলে একবার এখান থেকে এখানে আসতে সময়, এই সময়টা টি1, আর একবার এখান থেকে প্রাস হয়ে গিয়ে ভূমিতে পড়তে সময়, এই সময়টা টি2। তাহলে মোট পতনকাল ভূমিতে পড়তে মোট সময় সেটা টি1 প্লাস টি2। এখন আমাদের বলতেছে এই ছোট এইচ এবং বড় এইচ, বড় এইচ কোনটা? বড় এইচ হচ্ছে বলটাকে যেখান থেকে ফেলা হচ্ছে, যেখান থেকে ফেলা হচ্ছে ভূমি থেকে, সেখানকার উচ্চতাটা হচ্ছে বড় এইচ, এটা হচ্ছে বড় এইচ। ছোট এইচ এটা, বড় এইচ এটা। ছোট এইচ এবং বড় এইচের সম্পর্ক কেমন হলে ভূমিতে পড়ার সময়টা হবে সর্বোচ্চ, ভূমিতে পড়তে সর্বোচ্চ সময় লাগে। ঠিক আছে, সম্পর্ক কেমন হলে ভূমিতে পড়তে সর্বোচ্চ সময় লাগবে? সময় চাই নাই, সময় চাইনি, এইচ এবং এইচ এর সম্পর্ক, ছোট এইচ বড় এইচ এর সম্পর্ক কি ধরনের হলে ভূমিতে পড়তে সবচেয়ে বেশি সময় লাগবে। ঠিক আছে, সময়টা চাইনি, সময় কিন্তু চাইনি। তাহলে এবার আসো বুঝাই তোমারে। ঠিক আছে, ম্যাথটা এখানে রাখো, এবার আসো বুঝো ঘটনাটা কি। ভাই এটা একটা হেলানো তল, হ্যাঁ হেলানো তল। তা আমি এইখান থেকে বলটাকে এখানে ফেলতে পারি, আমি বলটাকে এখানে ফেলতে পারি, আমি বলটাকে এখানে ফেলতে পারি। তো এইভাবে প্রাস হয়ে যাবে। ঠিক আছে, এভাবে প্রাস হয়ে গিয়ে ভূমিতে পড়বে। তো ভূমিতে পড়ার সময়টা প্রথমে হেলানো তলের উপর পড়তে সময় সেটা টি1, তারপরে প্রাস হয়ে গিয়ে ভূমিতে পড়ার সময় সেটা আবার টি2। তাহলে মোট সময় হচ্ছে টি1 প্লাস টি2। তো এই মোট সময়টা সবচেয়ে বেশি লাগবে এই ছোট এইচ, এই যে ছোট এইচ এবং এই বড় এইচের সম্পর্কটা কেমন হইলে, মানে এদের মধ্যে একটা অনুপাত চাইছে আর কি। এখন কথা হচ্ছে বড় এইচ কিন্তু ফিক্সড, এই বড় এইচ কিন্তু ফিক্সড। এটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতা থেকে বস্তুটা ফেলা হচ্ছে এটা তো এইচ ফিক্সড। তুমি যদি এখান থেকে এখানে ফেলো তাও বড় এইচ এটা, তুমি যদি এখান থেকে এখানে ফেলো তাও বড় এইচ এটা, তুমি যদি এখান থেকে এখানে ফেলো তাও বড় এইচ এটা। তাহলে বড় এইচ এটা কিন্তু একই ফিক্সড। তাহলে আলাদাটা হচ্ছে কে বলো তো দেখি, আলাদাটা হচ্ছে কি? আলাদা হচ্ছে ছোট এইচ। তুমি যদি এখান থেকে এখানে ফেলো তাহলে ছোট এইচটা কম, আরও যদি নিচে ফেলো ছোট এইচ আর একটু বাড়লো, আরও যদি নিচে ফেলো ছোট এইচ আরও বাড়লো, আরও যদি নিচে গিয়ে ফেলো তাহলে ছোট এইচ আরও বাড়লো, ছোট এইচটা আরও বাড়লো। তাহলে ছোট এইচটা ভেরিয়েবল। আর যখনই বলবে সর্বোচ্চ বা সর্বনিম্ন তখন যেন কি শর্ত? যখনই কোনো ম্যাথের মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন থাকে তখন যেন কি করতে হয়? প্রথম অন্তরীকরণ শূন্য, ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, গুরুমান লঘুমান কনসেপ্ট, ডিডিএক্স জিরো। ইয়েস, তাহলে এই কনসেপ্ট। তাহলে আসো দেখো, ধরে নিলাম এখান থেকে এখানে পড়তে সময়টা টি1, আদিবেগ জিরো, এখানে গিয়ে পড়লে কত দূরত্ব অতিক্রম করবে? এইচ দূরত্ব। তাহলে প্রথম ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি তো জিরো, হাফ জি টি1 স্কোয়ার। এইচ কোন দিকে? নিচের দিকে, তো এইচ এর আগেও মাইনাস আর জি এর আগে তো অলওয়েজ মাইনাস, তো দুইটা মাইনাস ভ্যানিশ। তাহলে টি1 ইকুয়াল টু তুমি কি পাচ্ছ ভাই? 2h/g তার রুট, এটা পাচ্ছ টি1। এবার দ্বিতীয় ক্ষেত্রে প্রাস, দেখো দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু, এবার দ্বিতীয় ক্ষেত্রে তো প্রজেক্টাইল, দ্বিতীয় ক্ষেত্রে প্রাস। তাহলে প্রাস হয়ে গিয়ে এইখানে পড়তেছে, তাহলে এই যে উলম্ব দূরত্বটা দেখো, এখান থেকে যখন এখানে এসে পড়তেছে উলম্ব অতিক্রান্ত দূরত্ব প্রাসের তো এইটুকু। তো সেই উলম্ব অতিক্রান্ত দূরত্বটা কোনটা? উলম্ব অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত বড় এইচ মাইনাস ছোট এইচ, বড় এইচ মাইনাস ছোট এইচ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বড় এইচ মাইনাস ছোট এইচ, এটা ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি, তো সাইন জিরো টি মাইনাস হাফ জিটি স্কয়ার, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্লাস, তাহলে সাইন জিরো, এই যে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্লাস, তাহলে সাইন জিরো। কি ক্লিয়ার? তাহলে সাইন জিরো এটা বাদ, আর নিচের দিকে বলে এটা মাইনাস, এখান থেকে এখানে আসলে নিচের দিকে, সো নিচের দিকে বলে মাইনাস, জি এর আগে তো অলওয়েজ মাইনাস। তাহলে এখান থেকে যদি আমি টি বের করি এটা টি2 হবে, তাহলে অতএব টি2 হবে 2 ইন্টু বড় এইচ মাইনাস ছোট এইচ ডিভাইডেড বাই জি তার রুট, এটা হচ্ছে টি2। ঠিক আছে, এটা হচ্ছে টি2।
এবার তাহলে মোট সময় কত? মোট সময় টি ইকুয়াল টু টি1 প্লাস টি2। তাহলে অতএব মোট সময় টি ইকুয়াল টু টি1 √2h/g, টি2 √2 বড় h মাইনাস ছোট h ডিভাইডেড বাই জি, সর্বোচ্চ হবে। তাহলে এর প্রথম অন্তরীকরণ শূন্য হইতে হবে। বলো তো কার সাপেক্ষে অন্তরীকরণ? কার সাপেক্ষে অন্তরীকরণ? কে ভ্যারিয়েবল? বলো বলো, একটু আগে তোমার বুঝাইছি কে ভ্যারিয়েবল। বড় এইচ? নো, ছোট এইচ। ছোট এইচ। তুমি প্রাসটাকে এখানে ফেলতে পারতা, সময়। এখানে ফেলতে পারতা, সময়। এখানে ফেলতে পারতা, সময়। এখানে ফেলতে পারতা, সেই ক্ষেত্রে সময়। তাহলে ছোট এইচটা ভ্যারিয়েবল। মনে করো তোমাদের একটা প্রতিযোগিতা করতে বলা হয়েছে আর কি, একটা হেলানো তল দেওয়া হয়েছে। এবার হেলানো তলের উপরে তোমরা আসো, তো কয়েকজনকে দাঁড় করায় দেওয়া হয়েছে, বলা হয়েছে নাও তোমাদের সবার হাতে একটা করে বল দিলাম, হেলানো তলের উপরে ফেলবা, ঠিক আছে? তারপরে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হয়ে গিয়ে মাটিতে পড়বে। যার প্রাসটা সবচেয়ে দেরিতে গিয়ে ভূমিতে পড়বে সে বিজয়ী হবে। আগে না, দেরিতে। যার প্রাসটা সবচেয়ে দেরিতে গিয়ে পড়বে সে বিজয়ী হবে। তাহলে তুমি বলটাকে কোথায় ফেলবা, এই যে তোমার ম্যাথ করতে বসতে হবে এখন, যে বলটাকে কোথায় ফেললে সবচেয়ে দেরিতে গিয়ে বলটা পড়বে, বলটা পড়তে সবচেয়ে বেশি সময় লাগবে। তাহলে ভ্যারিয়েবলটা হচ্ছে ছোট হাতের এইচ, ঠিক আছে? ছোট হাতের, বড় এইচ ফিক্সড, ছোট হাতের এইচটা ভ্যারিয়েবল। তাহলে এটাকে ছোট হাতের এইচের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এটাকে ছোট হাতের এইচের সাপেক্ষে ডিফারেন্সিয়েট। তাহলে ডি ডিটি ডি এইচ ছোট হাতের এইচের সাপেক্ষে। দেখো সবাই বোর্ডে তাকাও, √2/g গেল বাইরে, √2 √g বাইরে, পড়ে থাকলো √h মানে h⁻½ একে যদি ডিফারেন্সিয়েট করা হয় বলো তো কত থাকে? h⁻½ কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে হাফ সামনে আসলো, h⁻½ -1, তাহলে হাফ সামনে আসলো, h⁻½ -1 মানে -1/2। তো -1/2 মানে কি? -1/2 মানে 1/2 √h। এটুকু কি বুঝছো সবাই? ডিফারেন্সিয়েশন বুঝছো? বলো 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 বলো। ডিফারেন্সিয়েশন, হাফ সামনে আসলো, হাফ থেকে 1 কমে গেল, তাহলে h⁻−1/2, তাহলে হাফ সামনে, h⁻−1/2 মানে নিচে √h, ঠিক আছে? তাহলে এইটা হবে 1/2 √h, বুঝছো? এইবার আসো এখানে প্লাস, আবারও √2g গেল বাইরে। এবার এটাকে ডিফারেন্সিয়েশন, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবারও একই রকমভাবে দেখো, বড় h মাইনাস ছোট h⁻², তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হাফ গেল বাইরে, বড় h মাইনাস ছোট h⁻1/2, 1 এই যে হাফ -1, তাহলে -1/2। শেষ হয়েছে না? কেন শেষ হয়নি? কারণ এটার পাওয়ার -1/2, চেইন রুল বলো, চেইন রুল। বড় h মাইনাস ছোট h, তাহলে বড় h কে ডিফারেন্সিয়েট করলে 0, আর ছোট h কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ছোট হাতের h, তাহলে -1। বুঝলা? ঠিক আছে? কাফফারা নিয়ম, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, বা কেউ যদি এখন না জানো সমস্যা নেই, ঠিক আছে? বয়স হোক জেনে যাবা। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে 1/2 বড় h মাইনাস ছোট h, ঠিক আছে? এই যে এর পাওয়ার -1/2 মানে তো নিচে রুট, তো নিচে রুট, আবার সামনে একটা হচ্ছে 0-1, তাহলে 0-1, বুঝতে পারছো? তাহলে এই যে প্রথম অন্তরীকরণ এটা হবে 0, dt dh, এটা সমান √2/g কমন নিলাম, 2/g কমন নিলাম, ইভেন 1/2ও কমন যায়, তাহলে 1/√h মাইনাস, এই যে মাইনাস সামনে চলে আসলো, √2/g আর 2 চলে গেছে, তাহলে 1 নিচে √ বড় h মাইনাস ছোট h, এইটা সমান 0, প্রথম অন্তরীকরণ 0। তাহলে এইগুলা সব ওই পাশে গিয়ে 0-র সাথে গিয়ে 0, তাহলে কি থাকলো? 1/√h মাইনাস 1/√ বড় h মাইনাস ছোট h = 0, তাহলে ওই পাশে নিয়ে গেলাম একবারে, এই যে দাও বর্গ করে দাও, h সমান বড় h মাইনাস ছোট hটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2h = h। তাহলে অতএব এই যে ছোট h এবং বড় h এর সম্পর্ক এটা, অথবা অনুপাত যদি বলি, অনুপাত ছোট h এবং বড় h এর অনুপাত হবে 1/2, ছোট h এবং বড় h এর অনুপাত 1/2, বুঝতে পারছো? তার মানে
তার মানে বলটাকে তুমি এমন জায়গায় ফেলবা, বলটাকে তুমি এমন জায়গায় ফেলবা যেন এই বড় এইচ যা, ঠিক আছে, যেখান থেকে ফেলতেছো হেলানো তলের দূরত্ব যেন তার অর্ধেক হয়। এই যে ছোট এইচ যেন বড় এইচের অর্ধেক হয়, দেখো, ঠিক আছে, ছোট এইচ যেন বড় এইচের অর্ধেক হয়, তাহলে এই সময়টা সবচেয়ে বেশি লাগবে। কথা বোঝা গেছে? তাহলে ছোট এইচ হইতে হবে, ছোট এইচ হইতে হবে বড় এইচের অর্ধেক, তাহলে এই সময়টা সবচেয়ে বেশি লাগবে। তাহলে তুমি টোটাল যে উচ্চতা আছে না, ঠিক তার মাঝামাঝি ফেলার চেষ্টা করবা। টোটাল যে উচ্চতাটা আছে ঠিক তার মাঝামাঝি ফেলার চেষ্টা করবা। জিরো কেমনে আসলো? এটাই তো শর্ত, এটাই তো সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্ত। 0-1 কোত্থেকে আসলো? 0-1 কোত্থেকে আসলো? এই যে তুমি তো এইচ এর সাপেক্ষে করতেছো, তাই না? তুমি এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো না, তাহলে √2/g গেল বাইরে, তারপরে √h-h এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/2 √h-h, তারপর এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে বড় এইচ তো ধ্রুবক, তাকে করলে 0, আর ছোট হাতের এইচ এর আগে -1, তাহলে -1। বুঝতে পারছো? এগুলো কোত্থেকে আসলো? এগুলো আসলে ম্যাথ থেকে আসলো। তোমার পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো করতে হবে, নয়তো ম্যাথের ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে তুমি এই জিনিসগুলো শিখে যাবা। তুমি যদি এই জিনিস এখন না বোঝো কোনো সমস্যা নেই, তোমার আরেকটু বয়স হোক, ঠিক আছে, এখন বয়স কম, বুঝছো না, বয়স হোক, বুঝে যাবা। ক্লিয়ার? বয়স হলেই বুঝে যাবা, ঠিক আছে, আরেকটু বয়স হলেই বুঝে যাবা, সো টেনশন নাই। ওকে, এইবার আসো 7 নম্বর। 7 নম্বর বলা হচ্ছে একটি প্রাসকে থেটা কোণে ছোড়া হলো, থেটা কোণে ছোড়া হলো। গতিপথের কোনো বিন্দুতে নিক্ষেপ বিন্দু ও পতন বিন্দুর সাথে যথাক্রমে আলফা ও বিটা কোণ তৈরি করলে দেখাও যে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু tan থিটা। tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু tan থিটা। এটা খুবই সহজ ম্যাথ। একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে এখান থেকে, এখানে গিয়ে পড়ছে। তাহলে গতিপথের কোন একটা বিন্দু, ধরো এই বিন্দু, গতিপথের কোন একটা বিন্দু, ধরো এই বিন্দু। তো এই বিন্দুতে নিক্ষেপ বিন্দু আর পতন বিন্দুর সাথে, নিক্ষেপ বিন্দু পতন বিন্দু, তো নিক্ষেপ বিন্দু আর পতন বিন্দুর সাথে কোণ যথাক্রমে, নিক্ষেপ বিন্দুর সাথে আলফা, পতন বিন্দুর সাথে কোণ বিটা। তাহলে গতিপথের কোনো বিন্দুতে নিক্ষেপ বিন্দু ও পতন বিন্দুর সাথে যথাক্রমে আলফা ও বিটা কোণ তৈরি করছে। প্রাসটাকে ছুড়ে দেওয়া হয়েছে কত কোণে? এই যে এটা হচ্ছে তার আদিবেগীয় ছুড়ে দেওয়া, এই যে কোণটা, এই যে ছুড়ে দেওয়া কোণটা, এই ছুড়ে দেওয়া কোণটা হচ্ছে থেটা। তাহলে আমাদের এখন দেখাইতে হবে tan আলফা tan বিটার যোগফল tan থেটার সমান হবে, এটা আমাদের দেখাইতে হবে। তো দেখো তো দেখি, দেখো কিভাবে দেখাবা। দেখো, একটা প্রাসকে থেটা কোণে ছড়া হয়েছে, গতিপথের কোনো বিন্দুতে সে নিক্ষেপ বিন্দু ও পতন বিন্দুর সাথে যথাক্রমে আলফা ও বিটা কোণ তৈরি করে। তাহলে দেখাও tan আলফা প্লাস tan বিটা এটা সমান সমান tan থেটা। এটা দেখো, দেখো খুবই 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 সহজ। দেখো এই বিন্দুতে এটা উলম্ব অতিক্রান্ত দূরত্ব y, এই বিন্দুতে উলম্ব অতিক্রান্ত দূরত্ব y। তাহলে সবাই একটু লেখা থামাও, বোর্ডে থাকো। এখান থেকে তো ছড়ে দেওয়া হয়েছে, তো প্লাসটা এখান থেকে এইখানে যাইতে, এখান থেকে উড়ে এইখানে যাইতে সময় লাগছে t1।
ধরলাম টি ওয়ান সময় লাগছে। এইবার শোনো, এরকম আরও একটা বিন্দু আছে, এরকম আরও একটা বিন্দু কই আছে? এই বিন্দুর সিমেট্রি বিন্দু দেখো, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা আর কি। তাহলে এই বিন্দুর সিমেট্রি একটা পয়েন্ট কিন্তু সর্বোচ্চ উচ্চতার পরে এখানেও আছে কিন্তু এখানে। তাহলে বলো তো এই বিন্দুতে কি হবে? এই বিন্দুতে এই কোণটা হবে বিটা আর এই কোণটা হবে আলফা। বোঝো? এটা কি সবাই বোঝো? কি ক্লিয়ার? এই বিন্দুর ঠিক একটা সিমেট্রি পয়েন্ট এখানে আছে। তাহলে এই বিন্দুতে এই পাশের কোণটা ছিল আলফা, এটা ছিল বিটা। তাহলে এই বিন্দুতে এইটা হবে আলফা, এইটা হবে বিটা। তাহলে এই একই উলম্ব অতিক্রান্তের একই উলম্ব দূরত্বের আরও একটা সিমেট্রি পয়েন্ট কিন্তু এটা। তাহলে এখান থেকে এখানে আসতে সময়টা টি1, তাহলে এখান থেকে এখানে যাইতে যে সময়টা, ওই সময়টাকে আমি ধরলাম টি2, এই সময়টাকে ধরলাম টি2। তাহলে বলো তো টি1 সময়ে উলম্ব অতিক্রান্ত দূরত্ব কত? বলো টি1 সময়ে উলম্ব অতিক্রান্ত দূরত্ব কত? টি1 সময়ে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই। টি2 সময়ে উলম্ব অতিক্রান্ত দূরত্ব কত? টি2তে উলম্ব অতিক্রান্ত দূরত্ব কত? টি2 সময়েও উলম্ব অতিক্রান্ত দূরত্ব কিন্তু ওয়াই। কি কথা বুঝছো? এইবার একটা জিনিস খেয়াল করো, এবার খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো। তুমি যখন এই পাশ থেকে ছুড়ে দিচ্ছ, এই পাশ থেকে যখন ছুড়ে দিচ্ছ, তখন টি1 সময় এখানে, টি2 সময় এখানে। তুমি যদি এই পাশ থেকে ছুড়ে দিতা, এই পাশ থেকে যদি ছুড়ে দিতা, বলো তো কখন কোথায়? তুমি যদি এই পাশ থেকে বস্তুটাকে ছুড়ে দিতা, তাহলে টি1 সময় এখানে, টি2 সময় এখানে। বুঝতে পারছো? উল্টা ঘটনা। তা আমাদের কি দেখাইতে বলছে? আমাদের দেখাইতে বলছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু ট্যান থেটা দেখাও। তো দেখো এই পয়েন্টে, এই পয়েন্টে ওয়াইটা, তো আমি ওয়াইয়ের যদি সূত্রটা বের করি, কত কোণে প্রাসটাকে ছড়া হয়েছে? থেটা কোণে ছড়া হয়েছে। ঠিক আছে, প্রাসটাকে ছড়া হয়েছে কত কোণে? থেটা কোণে। তাও এটা ওয়াই। এখান থেকে এই বিন্দুর এই দূরত্বটাকে আমি বললাম x1। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমাদের x2। এখান থেকে এই দূরত্বটা x1 আর এই দূরত্বটা হচ্ছে x2। এই যে এই দূরত্বটা হচ্ছে x2। তাহলে শোনো, ট্যান আলফা টেরা লম্বা ভূত, আর ট্যান বিটা এই যে এই কোণটা ট্যান বিটা। তাহলে টেরা লম্বা ভূত x2। কি তাই তো? ক্লিয়ার? তাহলে আমরা এই ট্যান আলফা ট্যান বিটা যোগ করলে ট্যান থেটা পাই কিনা, এটাই তো আমাদের দেখতে হবে, তাই না? তাহলে যোগ করে দিই, আসো যোগ করে দিই। ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু এই দুটাকে যোগ করব। তো এই দুটাকে যোগ করলে ওয়াইটা কমন যাবে, ওয়াই যাবে কমন। একবারে মান কি লিখে নিব? মান লিখে নিলে সুবিধা হবে। ধরো একবারে মানগুলো লিখে নিই। এই যে এই ওয়াই ইকুয়াল টু, দেখো ওয়াই ইকুয়াল টু ইউ আদিবেগ ইউ সাইন থেটা টি, ইউ সাইন থেটা কোণে ছড়া হয়েছে থেটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ডিভাইডেড বাই এক্সন। এক্সন কত? এক্সন হচ্ছে ইউ কস থেটা টি। ওকে, ইউ কস থেটা টি। তাহলে এখান থেকে এই পয়েন্টে পৌঁছানোর সময়, এখান থেকে এই পয়েন্টে পৌঁছানোর সময় টি1 টি1 টি1। এবার আসো ওয়াই ট্যান বিটা সমান ট্যান বিটা। তাহলে এই যে এই কোণটার জন্য ট্যান বিটা, এটা ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই ডিভাইডেড বাই x2। তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা টি1 মাইনাস হাফ জি টি1 স্কোয়ার ডিভাইডেড বাই, এইবার বলো x2 সমান কত? x2 এইটুকু। তো এইটুকু সমান কত? দেখো x2 এইটুকু মানে ভালো করে বুঝবা, এই জায়গাটাই বোঝার। এইটুকু x2 মানে এখান থেকে এইটুকু x2। দেখো এই যে টি2 সময়ে এখানে আসার দূরত্ব, টি2 সময়ে এখানে আসার অনুভূমিক দূরত্ব x2। তাহলে x2 ইকুয়াল টু কি লিখবো বলো? x2 ইকুয়াল টু, একজন বলছে আর মাইনাস x1, হ্যাঁ তাও হবে আর মাইনাস x1। তাহলে তো আর এর আবার সূত্র লিখতে হবে, ঝামেলা।
তো তার থেকে দেখো এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই তো x2, এই যে এটা y ছিল না, এটা y, যদি এই পাশ থেকে চিন্তা করো তাহলে এটা x1 এটা x2, আর এই পাশ থেকে দেখলে এইটা x1 এইটা x2, তো একই তো কথা। তাহলে আমি যদি x2 লিখি, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই x2, তাহলে কত সময়ে t2 সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে u cos থিটা t2, u cos থিটা t2। এবার আসো এই দুটোকে যোগ করে দেব, তাহলে tan আলফা প্লাস tan বিটা, tan আলফা প্লাস tan বিটা, তাহলে এই দুটো যোগ করব, এই দুটো যোগ করলে একটু জায়গা কম হয়ে গেছে, তাহলে tan আলফা tan বিটা, তাহলে u sin থিটা t1, u sin থিটা t1 মাইনাস হাফ জি t1 স্কোয়ার, u cos থিটা t1, তারপরে প্লাস u sin থিটা t1 মাইনাস হাফ জি t1 এর স্কোয়ার ডিভাইডেড বাই u cos থিটা t2, তাহলে উপর থেকে কমন যায়, উপর থেকে u sin থিটা t1 মাইনাস হাফ জি t1 স্কোয়ার কমন যায়, তারপরে নিচ থেকে আরও কমন যায়, তো u cos থিটা কমন যায়, তাহলে পড়ে থাকে 1/t1 প্লাস 1/t2, এটা পড়ে থাকে। u sin থিটা t1 কমন যায়, মাইনাস হাফ জি t1 স্কোয়ার কমন যায়, কমন যায়, u cos থিটা কমন যায়, 1/t1 প্লাস 1/t2 পড়ে থাকে। তাহলে এবার এখানে যদি হিসাব করি, তাহলে u cos থিটা t1 মাইনাস হাফ জি t1 স্কোয়ার ডিভাইডেড বাই u cos থিটা, এবার t1 t2 উপরে t1 প্লাস t2, উপরে t1 প্লাস t2, নিচে t1 t2 উপরে t1 প্লাস t2, তাহলে সময় দ্বয়ের গুণফল, সময় দ্বয়ের যোগফল, খুব বেশি জড়াই ফেললাম মনে হচ্ছে। আনতে হবে tan থিটা, y কমন নিয়ে 1/u cos থিটা t1, y এর সূত্র লেখা কি লাগতো, আমি একটু রাফ করে নিই, হ্যাঁ দাঁড়াও, আমাকে আগে করছি তো ভুলে গেছি, y ডিভাইডেড বাই x1 y ডিভাইডেড বাই x2, y যদি কমন নিতাম 1/x1 প্লাস 1/x2, তাহলে y 1/x1 u cos থিটা t1, u cos থিটা 1/u cos থিটা t2, y এর সূত্র লেখা মনে হয় লাগতো না, u cos থিটা কমন নিলাম, নিচে t1 t2 উপরে t1 প্লাস t2, তাহলে t সময়, এবার y ইকুয়াল টু u sin থিটা নট t মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে এখান থেকে হাফ জি টি স্কোয়ার মাইনাস ইউ সাইন থিটা টি প্লাস ওয়াই
ইকুয়াল টু 0। ইয়েস, দেখো এই যে ওয়াইয়ের সূত্রটা লিখছি না, এই যে ওয়াইয়ের সূত্রটা লিখছি না, এই ওয়াইয়ের সূত্রটা লেখার কোনো দরকার ছিল না, এই ওয়াইয়ের সূত্রটা এখানে লেখার কোনো দরকার ছিল না, ঠিক আছে? এই ওয়াইয়ের সূত্রটা লেখার কোনো দরকার ছিল না, ওয়াই বাই এক্স ওয়ান ওয়াই বাই এক্স টু, তাহলে ছোট হইতো আর কি, ঠিক আছে? ওয়াইয়ের সূত্রটা হুদাই লেখা হয়েছে, সরি ওয়াইয়ের সূত্রটা হুদাই লেখা হয়েছে। তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়ান ওয়াই ডিভাইডেড বাই এক্স টু, এখান থেকে তো ওয়াই ইজিলি কমন যায়, দেখতে ছোট লাগে। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স ওয়ান আর 1 ডিভাইডেড বাই এক্স টু, 1 ডিভাইডেড বাই এক্স টু। এবার এক্স ওয়ান এখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান দূরত্ব থেটা কোণে ছড়া হয়েছে ইউ বেগে, তাহলে ইউ কস থেটা টি ওয়ান, আর এক্স টু হচ্ছে ইউ কস থেটা টি টু, ইউ কস থেটা টি টু। ইউ কস থেটা নিয়ে আসো বাইরে, তাহলে ওয়াই ডিভাইডেড বাই ইউ কস থেটা বাইরে চলে আসলো, 1 বাই টি ওয়ান 1 বাই টি টু, তাহলে নিচে টি ওয়ান টি টু আর উপরে টি ওয়ান প্লাস টি টু। এইবার এটার একটু কাহিনী করতে হবে, তাহলে এইবার আসো ওয়াইয়ের সূত্র ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখো বলো তো এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? বলো তো এই দ্বিঘাত সমীকরণের টি এর মূল কয়টা হইতে হবে? মূল হইতে হবে দুইটা। কেন? কারণ টি এর পাওয়ার 2। তো এই যে টি এর পাওয়ার 2 বিদায় দেখো একই ওয়াইয়ের জন্য, ভালো করে খেয়াল করো, একই ওয়াইয়ের জন্য দুইটা আলাদা আলাদা সময়, একটা টি ওয়ান একটা টি টু। কেন? কারণ এই যে এই ওয়াইয়ের ঠিক সিমেট্রি একটা ওয়াই এখানে আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত পৌঁছাইতে যদি টি ওয়ান সময় লাগে, তাহলে ওই যে এখান থেকে এই বিন্দু পর্যন্ত পৌঁছাইতে সময় টি টু, তাহলে একই ওয়াইয়ের জন্য দুইটা আলাদা আলাদা সময়। তো এই সমীকরণ কিন্তু সেটাই নির্দেশ করে যে একই ওয়াইয়ের জন্য দুইটা আলাদা আলাদা সময় লাগবে, বুঝতে পারছো? তাহলে এটাকে আমি একটু সাজাই, হাফ জি টি স্কোয়ার নিয়ে আসলাম এই পাশে, মাইনাস ইউ সাইন থেটা টি আর প্লাস ওয়াই ইকুয়াল টু 0। দেখো একটা দ্বিঘাত সমীকরণ। এবার তোমাদের একটা জিনিস একটু শেখাই, একটা দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, যদি একটা সমীকরণ এরকম একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তার মূল হবে দুইটা, মূলদ্বয় এক্স স্কোয়ার, তাহলে ধরো একটা এক্স ওয়ান আর একটা এক্স টু, তাহলে মূলদ্বয় এক্স ওয়ান ও এক্স টু। এবার সূত্র মূলদ্বয়ের যোগফল এক্স ওয়ান প্লাস এক্স টু আর মূলদ্বয়ের গুণফল এক্স ওয়ান ইন্টু এক্স টু। শোনো, মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, ম্যাথের বহুপদী চ্যাপ্টারে পড়বা এটা। আর মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, এই যে মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল সি বাই এ। তাহলে আসো তো এখানে মূলদ্বয় টি ওয়ান টি টু, মূলদ্বয় হবে টি ওয়ান টি টু, তাহলে টি ওয়ান টি টু গুণফল, টি ওয়ান আর টি টু গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ, তাহলে ওয়াই বাই হাফ জি, ওকে। আর মূলদ্বয়ের যোগফল হবে টি ওয়ান প্লাস টি টু, মূলদ্বয়ের যোগফল হবে উড্ডয়নকাল, তাই না? মূলদ্বয়ের যোগফল কী হবে? উড্ডয়নকালের সূত্র হবে না? এখান থেকে এখানে সময় টি ওয়ান আর এখান থেকে এইখানে সময় টি টু, তো এখান থেকে এখানে সময় টি ওয়ান আর এখান থেকে এখানে আসতে দেখো এখান থেকে এখানে আসতেই তো সময়টা টি টু, তাহলে টি ওয়ান আর টি টু এর যোগফল তো উড্ডয়নকালই হবে। তো দেখি তো উড্ডয়নকাল হয় কিনা, এখান থেকে উড্ডয়নকাল আসে কিনা। তাহলে মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি, এই যে মাইনাস বি, মাইনাস ইউ সাইন থেটা হচ্ছে বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস বি বাই এ, এ কত? এ হচ্ছে হাফ জি, মাইনাসে মাইনাসে প্লাস, টু উপরে চলে গেল, দেখো 2 ইউ সাইন থেটা ডিভাইডেড বাই জি, দেখো হয়েছে, ঠিক আছে? এই যে মূলদ্বয়ের গুণফল মূলদ্বয়ের যোগফল, সরি মূলদ্বয়ের গুণফল মূলদ্বয়ের যোগফল, এইটা নিয়ে এবার এখানে বসাও, এটা নিয়ে বসাইলে কাজ শেষ। ওয়াই ডিভাইডেড বাই ইউ কস থেটা আর টি ওয়ান টি টু, তাহলে টি ওয়ান টি টু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হাফ জি, তাহলে হাফ জি হচ্ছে 2 উপরে চলে আসলো, তাহলে 2 ওয়াই বাই জি, আর এটা সমান সমান 2 ইউ সাইন থেটা বাই জি, তাহলে উপরে বসাই 2 ইউ সাইন থেটা ডিভাইডেড বাই জি। তো এবার কাটো জি জি 2 2, ঠিক আছে? কাটো ইউ ইউ, কি মজা দেখো, ওয়াই ওয়াই, তাহলে সাইন আর কস টেন, এই তো হয়ে গেছে। তাহলে সাইন বাই কস টেন থেটা, অতএব টেন আলফা প্লাস টেন বিটা
ট্যান বিটা এটা সমান সমান ট্যান থিটা, এটাই দেখাইতে বলছে। এটা কিন্তু একটা সূত্র হিসাবে মুখস্থ রাখে মানুষ, ঠিক আছে? এটা কিন্তু সূত্র হিসাবে মুখস্থ রাখে। তাহলে দেখো মিলে গেছে, বুঝতে পেরেছ? তো আমরা আগে ওয়াই এর সূত্রটা লিখে ফেলছিলাম, তো এখানে এই যে ওয়াই এর সূত্রটা লিখে ফেলছিলাম, বড় করে ফেলছিলাম, এত বড় দরকার নেই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের মনে আছে একটা ম্যাথ দেওয়া হয়েছিল, তোমাদের একটা ম্যাথ করানো হয়েছিল। ম্যাথটা ছিল এরকম যে একটি প্রাসকে কত কোণে ছুড়লে, একটি প্রাসকে কত কোণে ছুড়লে, কত কোণে ছুড়লে এর সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার অর্ধেক হবে, বা সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার দ্বিগুণ হবে, তাই না? এরকম ম্যাথ করা হয়েছিল না? সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার, সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার অর্ধেক হবে, এই টাইপের কোশ্চেন আমরা করছিলাম না? তো আমরা ডিরেক্ট ট্যান থিটা ইকুয়াল টু 4h/r দিয়ে করছিলাম এই টাইপের ম্যাথগুলো ডিরেক্ট। তো এইবার দেখো এই সূত্রটা কিন্তু এখান থেকেই আসে, এই সূত্রটা আমরা এখান থেকে আনতে পারি যে একটা প্রাসকে ধরো এভাবে ছোড়া হয়েছে এই, তাহলে কোনো একটা পয়েন্ট, তো কোনো একটা পয়েন্ট এবার সেই সর্বোচ্চ উচ্চতার পয়েন্টটাই নিলাম ধরো, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতার পয়েন্ট, এই যে সর্বোচ্চ উচ্চতার পয়েন্ট, তাহলে এই পয়েন্টে এই পাশের যে কোণটা এইটা আলফা, আর এই পাশে যে কোণটা এই কোণটা বিটা, এই যে এই কোণটা বিটা। এটা যদি সর্বোচ্চ উচ্চতা, তো ভাই সর্বোচ্চ উচ্চতা ঠিক মাঝখানে না? তাহলে এটা অনুভূমিক পাল্লা আর না? তাহলে যদি এটা সর্বোচ্চ উচ্চতা এইচ হয়, তাহলে এখান থেকে এইটুকু r/2, আর এখান থেকে এইটুকু হচ্ছে r/2, বুঝতে পারছো? r/2 এইটুকু r/2, এইটুকু r/2। তাহলে এবার আসো নিক্ষেপ কোণ কত? নিক্ষেপ কোণ থিটা, এই যে নিক্ষেপ কোণ, এটা নিক্ষেপ কোণ থিটা আর কি। তাহলে নিক্ষেপ কোণ থিটা, তাহলে আমরা কি জানি? আমরা জানি ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু ট্যান থিটা, এটা আমরা জানি। ওকে, ট্যান আলফা ট্যান বিটা সমান সমান নিক্ষেপ কোণ ট্যান থিটা। তো ট্যান আলফা ইকুয়াল টু ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব এইচ ভূমি r/2, লম্ব এইচ ভূমি r/2 ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে h ডিভাইডেড বাই r/2, তার মানে 2h/r, 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 তাহলে এর সাথে গুণ 2, এটা সমান সমান ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 4h/r, দেখছো? অতএব ট্যান থিটা ইকুয়াল টু, দেখো সূত্র চলে আসছে, 4h ডিভাইডেড বাই r, ট্যান থিটা ইকুয়াল টু, কি ক্লিয়ার? আর তারপরে তোমার যদি ম্যাথ করতে হয় করো, ট্যান থিটা ইকুয়াল টু 4h/r, সূত্র চলে আসলো। এবার আমাদের বলছে কি একটি প্রাসকে কত কোণে ছুড়লে থিটার মান কত হলে সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার অর্ধেক হবে। তাহলে ট্যান থিটা এটা ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার অর্ধেক হবে, তাহলে এইচ হবে r এর অর্ধেক, এটা r। তাহলে আর আর কাটাকাটি, 4/2 মানে 2, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2, ট্যান ইনভার্স 2 দিয়ে এবার এখান থেকে অ্যান্সারটা বের করে নেবা। কি ক্লিয়ার? এবার একটা ম্যাথ দিব, ম্যাথটা তোমরা করবা। এবার একটা ম্যাথ দিব, ম্যাথটা তোমরা করবা। সাত, 8, 9 একটি প্রাসকে ছোড়া হলো কোনো খুঁটির উপর পৌঁছাইতে, কোনো খুঁটির উপর দিয়ে প্রাসটি অতিক্রম করলো, প্রাসটি অতিক্রম করলো খুঁটির উপর পৌঁছাতে 4 সেকেন্ড এবং উক্ত বিন্দু হতে ভূমিতে পড়তে,
ভূমিতে পড়তে 5 সেকেন্ড লাগলে, উক্ত বিন্দু হতে ভূমিতে পড়তে 5 সেকেন্ড লাগলে খুঁটির উচ্চতা কত? খুঁটির উচ্চতা কত? নাও, এটা যে পারবে তাকে 10 টাকা দিব। করো করো। এটা যে পারবে সে পাবে 10 টাকা। একটা প্রাসকে ছোড়া হয়েছে, কত বেগে ছোড়া হয়েছে, কত কোণে ছোড়া হয়েছে কিচ্ছু বলে নাই, শুধু বলছে একটা খুঁটির উপর দিয়ে তা অতিক্রম করে। খুঁটির উপর পৌঁছাইতে সময় লাগে 4 সেকেন্ড, আর খুঁটির উপর থেকে নামতে আবার সময় লাগে 5 সেকেন্ড। খুঁটি কি মিনার? হ্যাঁ ধরো মিনার। পারছো? পারো নাই? এবার এটা যে আসবে বুয়েটে, বুয়েটে 26 সালে আসবে, এটা বুয়েট 26। দেখো এই যে এই হচ্ছে একটা খুঁটি, ঠিক আছে, এই হচ্ছে একটা খুঁটি, একটা প্রাসকে ছড়া হয়েছে, এই খুঁটির উপর দিয়ে চলে গেছে, এই যে খুঁটির উপর দিয়ে চলে আসছে এভাবে। তাহলে শোনো, এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে এখানে পৌঁছাইতে সময় লাগছে T1, 4 সেকেন্ড। আর এখান থেকে নামতে সময় লাগছে, নামতে এখান থেকে এখানে নামতে সময় লাগছে T2, 5 সেকেন্ড। 5 সেকেন্ড। মিনারের উচ্চতা Y, কত কোণ জানি না, কত আদি বেগ জানি না। ওকে, কি দেওয়া আছে বলো তো, কি দেওয়া আছে? কি এটা? উড্ডয়নকাল। উড্ডয়নকাল দেওয়া আছে, বড়টি দেওয়া আছে, T1 প্লাস T2, 9 সেকেন্ড। এটাই তো বড় টি, এটাই তো উড্ডয়নকাল বড় টি। তাহলে অতএব বড় টি 2u সাইন থেটা ডিভাইডেড বাই জি, এটার সমান সমান 9। তাহলে বলো তো ইউ সাইন থেটা সমান সমান কত? ইউ সাইন থেটা সমান সমান 9g/2। দেখো 9g/2, 9g/2 ইউ সাইন থেটা। তা আমাদের y এর মান বের করতে হবে, তাহলে y ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটাই তো y এর মান, এই তাই না? বলো এই টিটা কোন টি বসাবো, কোন টিটা বসাবো? এখান থেকে এখানে পৌঁছানোর সময় কোনটা? 4 সেকেন্ড। তাহলে এটা T1 লিখি, এটা T1 4 সেকেন্ড। তাহলে এবার দেখো T1 এর মান 4 মাইনাস হাফ জি মানে তো 4.9, T1 এর মান 4 স্কোয়ার। ইউ সাইন থেটার মান না জানলে কিভাবে y এর মান বের করবো? ইউ সাইন থেটার মান না জানলে তো y এর মান বের হবে না। ইউ সাইন থেটার মান না জানলে y এর মান তো বের হবে না। ইউ এর মানও জানি না, থেটার মানও জানি না, ইউ এর মানও দেয়নি, থেটার মানও দেয়নি, আমাদের মন খারাপ। জানি জানি, বলো জানি। এই যে ইউ সাইন থেটা মানেই তো 9g/2, তাহলে ইউ সাইন থেটা মানেই তো 9g, 9.8/2। বুঝতে পারছো? এই তো হয়ে গেল, শেষ। কত সহজ ম্যাথ, কত সহজ ম্যাথ। তাহলে অ্যান্সার আসছে কত বলো? 9 গুণ 9.8 গুণ 4 ভাগ 2 বিয়োগ 4.9 গুণ 4 এর স্কোয়ার। তাহলে 98 নাকি? 98 মিটার আসছে নাকি? হ্যাঁ এই তো। দাদা বইয়ের ম্যাথ তো অনেক বেশি ইজি। হ্যাঁ, এই ক্লাসে এইগুলো করানোর পরে বইয়ের ম্যাথ কোনো ম্যাথ? ক্লাসে এইগুলো করানোর পরে বইয়ের ম্যাথগুলো কোনো ম্যাথ? বইয়ের ম্যাথ তো সর্বোচ্চ উচ্চতা বের করো, উড্ডয়নকাল বের করো, অনুভূমিক পাল্লা বের করো, ঠিক আছে? ওকে, এবার আসো 10 নম্বর। এইবার ছোট ছোট কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন। দেখো বলা হচ্ছে একটি ভবনের উপর থেকে, একটি ভবনের উপর থেকে এ বি সি তিনটি বস্তুকে
যথাক্রমে ভিএ বেগে যথাক্রমে তিনটি বস্তুকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচে খাড়া উপরে ও অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করা হলো কোনটি আগে ভূমিতে পৌঁছাবে? কোনটি আগে ভূমিতে পৌঁছাবে বলো। একটা ভবন, হ্যাঁ, এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন। একটা ভবন, এই ভবনের উপর থেকে তিনটা বস্তু এ, বি আর সি, তিনটা বস্তু। তো এ কে দেখো যথাক্রমে বলছে, যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচে, তাহলে এ কে খাড়া নিচে নিক্ষেপ করা হয়েছে, বি কে খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে, সি কে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে। তাহলে দেখো এ ডিরেক্ট সোজা এসে নিচে পড়বে, বি এইভাবে উপরে উঠে ঘুরে এসে নিচে পড়বে, আর সি অনুভূমিকভাবে অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস হয়ে গিয়ে নিচে পড়বে। তো এই ক্ষেত্রে কোনটা আগে ভূমিতে পৌঁছাবে? কোনটা আগে ভূমিতে পৌঁছাবে এটা আমাদের প্রশ্ন করছে। উত্তর হচ্ছে এ আগে ভূমিতে পৌঁছাবে, তারপরে কে? সি, তারপরে কি? সি, আর তারপরে কি? বি। তাহলে প্রথমে এ, তারপরে সি, তারপরে বি। আর কেমনে ভাই? কোনো মানই তো দেওয়া নেই। ধরো এটা এইচ বা এটা ওয়াই, ধরো এটা ওয়াই। তাহলে আসো এর জন্য ভাই, এর জন্য, তাহলে এর জন্য ওয়াই ইকুয়াল টু 0, সরি, ওয়াই ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। জি এর আগে মাইনাস, ইউ এর আগে ছড়া হয়েছে কোন দিকে? নিচের দিকে, মাইনাস, ওয়াই এর আগে মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়াই মাইনাস 10t মাইনাস 4.9t স্কোয়ার। তাহলে দেখো সবার আগে মাইনাস, আলটিমেটলি সবার আগে প্লাস, তাহলে 4.9t স্কোয়ার প্লাস 10t মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। একটা কাজ করি, ওয়াইয়ের একটা মান দিয়ে দিই। ওয়াইয়ের মান ধরো 50 মিটার, ঠিক আছে, 50 মিটার, তাহলে মাইনাস 50, এটার এই পাশে নিয়ে আসলাম, এটার এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি এর মানটা বের করবা। তাহলে টি এর মানটা বের করলে 3, 4.9, 10 মাইনাস 50, তাহলে একটা হচ্ছে 2.332 সেকেন্ড, আর একটা আসবে টি ইকুয়াল টু মাইনাস 4.3738 সেকেন্ড। সময় ঋণাত্মক হতে পারে না, তাহলে সময় এটা বাদ, এ এর জন্য এটা। এবার আমি বি এর জন্য হিসাব করব না, বি এর জন্য হিসাব করব না, বলো কি হবে? ওয়াই ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে মাইনাস, ইউ ছড়া হয়েছে উপরের দিকে, ওয়াই নিচের দিকে, এখান থেকে ঘুরে সেখানে পড়লে ওয়াইটা কি? নিচের দিকে মাইনাস। ঠিক আছে, তাহলে 4.9t স্কোয়ার মাইনাস 10t আর মাইনাস ওয়াই মাইনাস 50 ইকুয়াল 0। এখান থেকে টি বের করবা, এখান থেকে 4.3738 এইটা আসবে প্লাস, আর মাইনাস 2.332 এইটা আসবে মাইনাস। বুঝতে পারছো? আর এটা অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস, তাহলে অনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রাস সি এর জন্য, তাহলে সি এর জন্য ওয়াই ইকুয়াল টু ইউ সাইন 0t মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ওয়াই এর আগে মাইনাস। তাহলে ওয়াই হচ্ছে 50, হাফ জি মানে 4.9t স্কোয়ার, তাহলে অতএব টি ইকুয়াল টু 50 ভাগ 4.9 রুট অ্যান্সার।
তাহলে এটা হচ্ছে 3.1943 এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে টি এ লেস দেন টি সি লেস দেন টি বি। এইবার আসো, এটা ম্যাথ করে বের করলাম না, এবার ম্যাথ ছাড়া, আমি ম্যাথ করে তোমার দেখাচ্ছি, এবার ম্যাথ ছাড়া চিন্তা করো। 10 মিটার পার সেকেন্ড বেগে নিচে নিক্ষেপ করা হয়েছে, 10 মিটার পার সেকেন্ড বেগে নিচে নিক্ষেপ করা হয়েছে, আর অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে সিকে, অনুভূমিকভাবে, আর 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে নিচের দিকে গিয়ে পৌঁছাবে কোনটা আগে পৌঁছাবে? আচ্ছা, নিচের দিকে গিয়ে পৌঁছাবে না? তাহলে নিচের দিকে উলম্ব বেগ, উলম্ব বেগ, নিচের দিকে উলম্ব বেগ যার বেশি হবে সে আগে গিয়ে পৌঁছাবে, সে তাড়াতাড়ি পৌঁছাবে। তাহলে তুমি চিন্তা করো, দেখো চিন্তা করো, এর জন্য নিচের দিকে উলম্ব বেগ 10, সি এর জন্য অনুভূমিক দিকে বেগ 10, তাহলে উলম্ব দিকে বেগের উপাংশ কত? এই যে ইউ সাইন 0, ইউ সাইন 0 কত? 0। তাহলে সি এর জন্য এই দিকে বেগ হচ্ছে 0, উলম্ব নিচের দিকে বেগ 0, আর বি এর জন্য নিচের দিকে বেগ নেই, বরং উপরের দিকে বেগ, বেগটা নিচের দিকে না বরঞ্চ উপরের দিকে বেগ কত? 10। তাহলে এটা আগে গিয়ে পৌঁছাবে, তারপরে এটা গিয়ে পৌঁছাবে, আর এটাকে তো উল্টা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ও ঘুরে গিয়ে আরো দেরিতে পৌঁছাবে। তাহলে প্রথমে এ, তারপরে সি, তারপরে বি। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 10 ডান। 11 বলছে এ ও বি দুটি বস্তুকে ভবনের উপর থেকে একই বেগে এ কে খাড়া নিচে ও বি কে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। ভূমিতে পৌঁছাতে সময় টি এ ও টি বি এবং ভূমিতে আঘাতকালীন বেগ ভি এ ও ভিবি হলে টি এ লেস দেন টিবি, ভি এ লেস দেন ভিবি, টি এ গ্রেটার দেন টিবি, ভি এ গ্রেটার দেন ভিবি, টি এ ইকুয়াল টিবি, ভি এ ইকুয়াল ভিবি, আর টি এ লেস দেন টিবি, ভি এ ইকুয়াল ভিবি। বলো কোনটা সঠিক? অপশন ডি সঠিক। একটু আগে কিন্তু এটার অর্ধেক অ্যান্সার হয়ে গেছে। একই বেগে এই ভবনের উপর থেকে একটাকে একই বেগে নিচে ছোড়া হয়েছে, এই যে কি বলতেছে, এ কে খাড়া নিচে, তাহলে এটা এ, আর বি কে খাড়া উপরের দিকে বি, একই বেগে ছড়া হয়েছে। তাহলে এ কে যে বেগে ছড়া হয়েছে বি কে সেই বেগে ছড়া হয়েছে, তাহলে ভূমিতে আগে পৌঁছাবে কে? আগে পৌঁছাবে এ, তাহলে টি এ লেস দেন টিবি, তাহলে টি এ লেস দেন টিবি, এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, এই দুইটা হবে না। এইবার আসো বেগ, তাহলে ভূমিতে পড়ার বেগ এ গিয়ে যখন আঘাত করবে তখন বেগ ভি এ, বি এইভাবে ঘুরে গিয়ে যখন আঘাত করবে তখন বেগ ভিবি। এই ভি আর ভিবি সমান হবে, কেন? শক্তি সংরক্ষণশীল তাই, এই কারণে বেগ সমান হবে। দেখো কেমনে শক্তি সংরক্ষণশীল, এটাকে যে বেগে ছড়া হয়েছে এটাকেও তো সেই বেগে ছড়া হয়েছে, তাহলে এ এর ক্ষেত্রে এই পয়েন্টের শক্তি, দেখো এই পয়েন্টের শক্তি হাফ এম ইউ স্কোয়ার, ধরো ইউ বেগে ছড়া হয়েছে, উচ্চতা এইচ, তাহলে বিভব শক্তি এম জি এইচ। যখন ভূমিতে গিয়ে পৌঁছাবে তখন কোনো বিভব শক্তি নেই, সমস্ত গতিশক্তি হাফ এম
হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ এম ভি এ স্কোয়ার এর জন্য এটা। ঠিক একইভাবে ভাই বি এর জন্য, বি এর জন্য এই যে বি, ও দুইটা, এটা তো একটু মেনশন করার দরকার ছিল। আচ্ছা, মেনশন করার দরকারও নেই, কারণ এম তো কেটে যাবে। একই ভর হওয়ার দরকারও নেই, একই ভর হওয়ার দরকারও নেই, এম 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 কাটা। তাহলে ভি এ ইকুয়াল টু, দেখো এখান থেকে ভি এ 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে ইউ স্কোয়ার প্লাস 2GH, 2 দিয়ে গুণ করলে এখানে আর থাকলো না, সমান সমান ভি এ স্কোয়ার। তাহলে ভি এ সমান সমান এটা, এই যে এটা হচ্ছে ভি এ। এবার বি এর জন্য, বি বিন্দুর জন্য একই বেগে, তাহলে ধরলাম ইউ বেগে, এ কেও ধরলাম ইউ বেগে, বি কেও ধরলাম ইউ বেগে। তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস বি বিন্দুতে উচ্চতা mgh, তাহলে আদি শক্তি, বিভব শক্তি, আদি গতিশক্তি, তাহলে মোট শক্তি। এবার যখন এই পয়েন্টে গিয়ে পৌঁছাইলো তখন কোনো বিভব শক্তি নেই, কারণ উচ্চতা 0। তাহলে সমস্ত শক্তি গতিশক্তি হাফ এম ভি বি স্কোয়ার, এম 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 কাটা, দেখো ভি বি ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2GH, এটা ইকুয়াল টু ভিবি। তাহলে ভি আর ভিবি সেম, শক্তি সংরক্ষণশীল। ঠিক আছে, এম সেম না হলে, এম সেম হওয়ারও দরকার নেই, ঠিক আছে, এম সেম হওয়ারও দরকার নেই। তাহলে দুইটা বস্তু একই বেগে যদি আমি ছুড়ে দিই, তো ভূমিতে গিয়ে যখন আঘাত করবে একই বেগেই আঘাত করবে, যে পথ দিয়ে গিয়ে আঘাত করুক, কারণ শক্তি সংরক্ষণশীল থাকতে হবে। ঠিক আছে, তাহলে কেমনে হবে? মাইশা রহমান বলছে তাহলে কেমনে হবে, কি কেমনে হবে, কি কেমনে হবে? আমি তো দেখালাম একেবারে ম্যাথমেটিক্যালি। তুমি একে ছুড়ে দিছো ইউ বেগে নিচের দিকে, বি কে ছুড়ে দিছো ইউ বেগে উপরের দিকে, ভাই বি উপরের দিকে যাবে, গিয়ে একসময় বেগ শূন্য হবে, তারপরে আবার যখন এই পয়েন্টে পৌঁছাবে তখন তো ইউ বেগ আবার ফেরত পাবে। তো ঘটনা তো একই না, শক্তি তো ধ্বংস বা সৃষ্টি হয় না, শক্তি তো সংরক্ষণশীল, তাহলে বেগ সমান হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি। এবার আসো 12 নম্বর, একটা চিত্র দেখো। এই ভবনের উচ্চতা এইচ, এখান থেকে দুইটা প্রাসকে ছড়া হয়েছে, একটাকে ইউ বেগে আর একটাকে 4U বেগে, আর একটাকে ছড়া হয়েছে 4U বেগে, একটাকে ইউ বেগে আর একটাকে 4U বেগে। একটা প্রাস এসে পড়ছে এখানে, আর একটা প্রাস এসে পড়ছে এখানে। আর একটা প্রাস এসে পড়ছে এখানে। আমাদের বলতেছে x1 ও x2 এর অনুপাত, x1 এবং x2, x1 এবং x2 এর অনুপাত কত হবে? x1 ও x2 এর অনুপাত কত হবে? বলো 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 বলো, x1 এবং x2 এর অনুপাত কত হবে? দেখো x1 ইকুয়াল টু ইউ cos 0 t1 আর x2 ইকুয়াল টু ইউ 4u cos 0 t2। তাহলে x1 বাই x2 এর অনুপাত হবে ইউ ডিভাইডেড বাই 4u t1 t2। এখন t1 আর t2 তো সেম, ঠিক আছে, ইউ ইউ কাটাকাটি যাবে, t1 আর t2 সেম, হ্যাঁ অবশ্যই, কারণ একই উচ্চতা থেকে পড়তেছে, একই উচ্চতা। তুমি তুমি একটা জিনিস খেয়াল করো, একই উচ্চতা থেকে এইভাবে অনুভূমিকভাবে ছুঁড়ে দিছো, ভাই অনুভূমিক তুমি যত বেগ দিয়েই ছুঁড়ে দাও না কেন, ঠিক আছে, কেউ একজন ধরো শুধু ফেলে দিল, আর কেউ অনুভূমিক ইউ বেগে ছুড়লো, কেউ 4U বেগে অনুভূমিকভাবে ছুড়লো, সবগুলো বস্তু একই সময় ভূমিতে গিয়ে পড়বে। ঠিক আছে, কেন? দেখো এই দুটো বস্তু একই সময় কেন ভূমিতে গিয়ে পড়বে? এইচ সমান সমান, এইচ সমান সমান, এর ক্ষেত্রে যদি আমরা সূত্র লিখি তাহলে ইউ সাইন 0 মানে 0, তাহলে হাফ জি t1 স্কোয়ার, আবার এইচ সমান সমান হাফ জি এটার জন্য t2 স্কোয়ার, তো t1 t2 তো সেম, t1 t2 সেম, এইচ সমান সমান এইচ, তাহলে হাফ জি t1 স্কোয়ার হাফ জি t2 স্কোয়ার, হাফ জি কাটা t1 সমান সমান t2, তাহলে t1 t2 কাটাকাটি, তাহলে 1/4, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? একটা প্রাসকে ধরো একই সাথে তুমি জাস্ট ফেলে দিছো u0, কেউ একজন ইউ বেগে নিক্ষেপ করছে, কেউ একজন এইদিকে 1000 ইউ বেগে নিক্ষেপ করছে, বলো তিনটা বস্তু কোনটা গিয়ে আগে মাটিতে পড়বে? তিনটা বস্তু কোনটা গিয়ে আগে মাটিতে পড়বে?
সেম সেম সময় তিনটা গিয়ে মাটিতে পড়বে। এটা পড়তেও যে সময় লাগাবে টি, এটা পড়তেও সেই একই সময় টি, এইটা পড়তেও সেই একই সময় টি লাগাবে। কেন? কাহিনী কি? কাহিনী হচ্ছে তুমি যদি একটা বস্তুকে জাস্ট ফেলে দাও, উলম্ব বেগটা কত? উলম্ব বেগটা কত? 0। তুমি অনুভূমিকভাবে ইউ বেগে যদি নিক্ষেপ করো তাহলে ইউ এর উলম্ব উপাংশ কত? নিচের দিকে উপাংশ কত? 0। 1000 ইউ, তার উলম্ব বেগ নিচের দিকে কত? 0। বোঝা গেছে? 0। এই হচ্ছে ঘটনা। ওকে, ক্লিয়ার? তো আরও কিছু করাতে চাইছিলাম, করাবো নাকি আর একটা ক্লাস নিব বলো? অলরেডি তো 2 ঘন্টা হয়ে গেছে। ছুটি দেন না? না না না। আচ্ছা তাহলে আর একটা ক্লাস হবে, হ্যাঁ ঠিক আছে, এই অধ্যায়ের উপর আর একটা ক্লাস হবে। মোটামুটি ধরো আজকে মূল ক্লাস শেষ, ঠিক আছে, এরপরে আর একটা শেষ ক্লাস হবে আর কি। ওই যে টি তম সময়ের কিছু ম্যাথ করাতে চাইছিলাম আর আপেক্ষিক বেগ সংক্রান্ত 2-1টা ম্যাথ করাতে চাইছিলাম। আজকে অলরেডি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তো আজকে থাকুক এই পর্যন্ত। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।